হ্যালো এভরিওয়ান, যারা দেখছো এখানে, যারা ডাব্লিউপি কনস্টেবলের পদপ্রার্থী রয়েছে, যারা ইন্টারভিউর জন্য মনোনীত হয়েছে, সিলেক্টেড হয়েছে, তারা এই ভিডিওটা দেখছো এখন। তাদেরকে আমি তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগে ইন্টারভিউ সিলেকশনের জন্য। তো তোমাদের যে প্রক্রিয়াটা রয়েছে ডাব্লিউপি কনস্টেবল সিলেকশনে, সেটা একবার বলে দিই। 85 মার্কস রয়েছে রিটেনের, যার সঙ্গে 15 মার্কস ইন্টারভিউ, দুটোকে যোগ করে 100-র মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে। তো ইন্টারভিউর আমি দেখছি যে একটা গুরুত্ব রয়েছে এখানে, ইন্টারভিউ সব পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন করা হতে পারে, হোয়াট শুড বি ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ, কী কী বিষয়ের থেকে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে, জেনারেলি কী করা হয়, হ্যাঁ, কী কী বিষয়ের উপর জেনারেলি প্রশ্ন করা হয়, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকের এই গ্রুমিং সেশনে। তো গ্রুমিং সেশনে যাওয়ার আগে আমি কিছু তোমরা যে পরীক্ষাটার জন্য অ্যাকচুয়ালি অ্যাসপায়ার করছো, ডাব্লিউপি কনস্টেবল যার ইন্টারভিউটা দিতে যাবে, সেই পরীক্ষাটা নিয়ে আমি কিছু বলতে চাই, বাস্তব দৃশ্য তুলে ধরতে চাই এই মুহূর্তে, যেগুলো কি হচ্ছে না হচ্ছে, কন্ডিশন কি রয়েছে। তোমরা সবাই পশ্চিমবঙ্গ নিবাসী এবং তোমরা শুনে থাকবে যে পশ্চিমবঙ্গের কুচবিহারের চ্যাংড়াবান্ধা নাকার কথা শুনে থাকবে সবাই। চ্যাংড়াবান্ধা নাকা পরিযায়ী শ্রমিকদের এন্ট্রি আর এক্সিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিগত 2 মাস ধরে, প্রায় 1.5-2 মাস ধরে, 14ই মে থেকে রয়েছে। তো আমি চ্যাংড়াবান্ধা নাকার ইনচার্জ ছিলাম। তো সেই চ্যাংড়াবান্ধা নাকার ইনচার্জ থাকাকালীন আমি পুলিশের সঙ্গে একটা খুব ক্লোজ অবজারভেশনে কাজ করেছি, কারণ ল অ্যান্ড অর্ডার মেনটেনের দায়িত্ব পুরোপুরি থাকে কাদের, পুলিশের হাতে। তো সেখানে আ গ্রুপ অফ পিপল, সেটা এসআই সাহেব, সিআই সাহেব, এসডিপিও স্যার, সেখান থেকে নতুন যারা এএসআই জয়েন করেছেন এবং কনস্টেবল, প্রতিটা এবং সিভিক পুলিশ, সকলের একটা হায়ারার্কি যেটা রয়েছে, সকলের সঙ্গে আমার একটা ক্লোজ ইন্টারাকশন সেখানে হয়েছে। কাজ করতে গিয়ে অবশ্যই একটা ক্লোজ ইন্টারাকশন হয়েছে। তো সেখানে আমি কি পেয়েছি, সো তোমাদেরই মতো ছেলে যারা এখন অ্যাসপিরেন্ট হিসাবে এখানে ইন্টারভিউর জন্য আমার ক্লাসটা দেখছো, ভিডিওটা দেখছো, তো তাদের আমি কি দেখলাম গিয়ে এখানে নাকা ইনচার্জ হিসাবে। তো দেখছি রাত্রিবেলা 2:30-3টা বাজে, কাজের চাপ একটু কম, গাড়ি আসছে না তুলনামূলকভাবে, পরিযায়ী শ্রমিকদের গাড়ি আসছে না তুলনামূলকভাবে। তারা প্রত্যেকে খেটে যেমন কাজ করছে, পুরো ল অ্যান্ড অর্ডারটা দেখছে, তার সঙ্গে বিরতিতে মাঝে মাঝে তারা কি করছে, ভিডিও খুলে, ইউটিউবে ভিডিও খুলে পড়াশোনা করছে অনলাইনে সব সময়। তারা অ্যাসপায়ার করছে ফর সামথিং বিগ, কনস্টেবলের পোস্টে হয়তো এখন রয়েছি, কনস্টেবল থেকে আমি এসআই আমার নেক্সট টার্গেট, এসআইরা অ্যাসপায়ার করছে ডাব্লিউবিপিএসের জন্য, আমি ডাব্লিউবিপিএস ক্র্যাক করবো, পুলিশের গ্রুপ বিতে যাব, আমিও একদিন এসডিপিও বা ডিএসপি হব। এই জিনিসটা হচ্ছে রিয়েল সিনারিও আজকের দিনের, যেটা সবাই করছে। অল অফ ইউ হু হ্যাভ ক্র্যাক দিস মেন এক্সামিনেশন আর অ্যাসপায়ারিং ফর দিস ইন্টারভিউ, এভরিবডি ইজ ব্রিলিয়ান্ট, এটাতে কোনো ডাউট নেই, আনডাউটেডলি ব্রিলিয়ান্ট তোমরা প্রত্যেকেই। এটা হলো রিয়েল জায়গা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল হয়ে ল অ্যান্ড অর্ডারটা কী করে মেনটেন করতে লাগবে এবং তারা কী করে চলেছে কনস্টেবলরা, সেটা আমি এখন বললাম। এবার চলে আসছি আমি ইন্টারভিউ প্রসেসে বা প্রক্রিয়াতে চলে আসছি, ইন্টারভিউতে কী হয়। তো আমি চ্যাংড়াবান্ধাতে অ্যাজ এ রেভিনিউ অফিসার কর্মরত বর্তমানে। ঠিক আছে, এখনও সবাই জয়েন করে চলেছে, বাকিরা আস্তে আস্তে সকলে জয়েন করুক। আমি একটু আস্তে আস্তে পুরো ইন্টারভিউ প্রক্রিয়া টেনে বলছি। এতক্ষণ অবধি আমি যেটা জেনারেলি বলছিলাম, সেটা আপনার ডাব্লিউপি কনস্টেবলের যে চাকরিটা তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তার গুরুত্ব, তার কি স্কোপ রয়েছে, তারা কী ধরনের কাজ করে। এবং আমি যে কাজটার কথা বলছিলাম, সেটা আমি নাইট ডিউটি পারফর্ম করছিলাম, সবাই 12 ঘন্টার নাইট ডিউটির শিফট একটা, এবং সেখানে থেকে কাজ করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করেও তারা পড়াশোনা করে যাচ্ছে। কারণ এখানেই থামলে চলবে না, আরও এগিয়ে যেতে লাগবে, এবং তোমরা এই প্রক্রিয়ার জন্য অ্যাসপায়ার করছো এখন। আমি 2016 ব্যাচের ডাব্লিউবিসিএস সৌরভ মজুমদার, আমি চ্যাংড়াবান্ধাতে মেকলিগঞ্জ ব্লকে রেভিনিউ অফিসার হিসাবে কর্মরত। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স পার্সোনালি টেস্টে শেয়ার করবো তোমাদের সঙ্গে সবাই জয়েন করার পর, এবং কী ধরনের প্রশ্ন মূলত বিসিএসে করা হয়ে থাকে, বিসিএস এবং সাবঅর্ডিনেট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্টে করা হয়ে থাকে, কী কী প্রশ্ন তোমরা ফেস করতে পারো, যেগুলো কমন এবং হাই ফ্রিকোয়েন্সিতে জিজ্ঞেস করা হয়, সেগুলো নিয়ে আমি সব আলোচনা করব। এখনও সকলেই জয়েন করে চলেছে, আর একটু জয়েন করে নিক সবাই, তারপর আমি দেখছি। এখন অবধি 6 জন জয়েন করেছে, 5 জন জয়েন করেছে প্রবাবলি।
জয়েন করার সবাই জয়েন করতে পারছেন আশা করি নেটওয়ার্কের জন্য। তো সবাই জয়েন করলে আমি সমস্ত যে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে, এবং আশা করি আমি যে টপিকগুলো নিয়ে কভার করব, যে এরিয়াগুলো ইন্টারভিউ প্রিপারেশনে তোমাদের কভার করা দরকার, যেগুলো আমি বলবো সেগুলো যদি তোমরা ঠিকমতো কভার করো, আমার মনে হয় না তোমাদের ইন্টারভিউ ক্লিয়ার করতে কোনো অসুবিধা হবে। আর আবার যারা নতুন জয়েন করছো, এই মুহূর্তে অবধি জয়েন করোনি, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই কনস্টেবলের ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার জন্য, এবং তার পরবর্তী প্রক্রিয়াতে তুমি কী করে নিজে প্রস্তুতি নেবে সেটা দেখার জন্য আমি রয়েছি। আই এম হিয়ার টু গ্রুম ইউ পিপল। আচ্ছা, ডাব্লিউপি কনস্টেবলের কাজ নিয়ে আমি একটু আগে বললাম যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সটা তারা কী করে থাকে রাস্তায় নেমে, তার কী গুরুত্ব রয়েছে, তার কী ইম্প্যাক্ট রয়েছে সোসাইটিতে, ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট। মানে যে কাজটা করতে যাচ্ছ সেটার মোটেও মানে ছোটোখাটো ব্যাপার নয়, মানে হাসি খেলার ব্যাপার নয়, এর জন্য একটা টিনাসিটি চাই, মেন্টাল স্ট্রেংথ চাই, সে জায়গাটা তোমাকে মাথায় রাখতে লাগবে সবসময়। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকেই জয়েন করে গেছে, 7-8 জন। অনেকেই নেটওয়ার্ক সমস্যার জন্য জয়েন করতে পারেনি এখনও। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করব, আমি চাইবো তোমরা ইন্টারাক্ট করো চ্যাট রুমের থ্রুতে তোমাদের আমি কিছু প্রশ্ন করলে তোমরা অ্যান্সার দাও, বা তোমাদের কিছু প্রশ্ন করলে সেই অ্যান্সারগুলো আমি দেবো পরবর্তীতে। আগে আমার ইনিশিয়াল কী টপিকে কাজ করতে লাগবে, কী জায়গায় আমার নিজের গ্রুমিং করা দরকার, সেই বিষয়গুলো আলোচনা করে নেব। তারপর তোমাদের জিজ্ঞাসা যা থাকবে সেটা আমি অ্যান্সার করব, এবং আমিও কিছু প্রশ্ন করব রেসিপ্রোকালি, সেটা আমি চাইবো তোমাদের থেকে অ্যান্সার পেতে। অ্যান্সার যদি না দেয় তো এনে আমি বলে দেবো যে প্রশ্নগুলো আসে। আচ্ছা, পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা, আশা করি অনেকেই তোমাদের মধ্যে অ্যামাজন প্রাইমে পাতাল লোক দেখে নিয়েছো। পাতাল লোক যদি দেখে থাকো তবে দেখবে যে পাতাল লোকে যেটা দেখিয়েছে আনসারের রোলে, দিল্লি পুলিশের এসআইয়ের কাজ করছে, হি অ্যাসপায়ার্স টু বিকাম অ্যান আইপিএস, মানে যেটা হয় আর কি, সেটা রিয়েল লাইফ বর্ণনা তোমাকে আমি দিলাম। সমস্ত ছেলেমেয়েরা এইভাবেই কাজ করছে আমাদের ডিপার্টমেন্টে। ইভেন আমিও রাস্তায় যেতে গাড়িতে যেতে পড়াশোনা করি, কারণ আমার এখনও টার্গেট অ্যাচিভ হয়নি। তো এই হলো ব্যাপার, মানে এটা খুব কমন জিনিস, তোমরাও ফিল করবে প্রসেসে ঢুকে, যারা অ্যাসপায়ার করছো এখন, এবং যারা বর্তমানে রয়েছে তারাও সেই প্রসেসে যাচ্ছে, সেটাকেই রিফ্লেক্ট করেছে পাতাল লোক সিরিয়ালে, ওয়েব সিরিজে। আচ্ছা, প্রায় অনেক আচ্ছা, এখন অনেকেই জয়েন করে গেছে মোটামুটি। আমি শুরু করছি আমার আলোচনার প্রক্রিয়া, যে একটা ইন্টারভিউ সেশনে বেসিক্যালি কোন কোন এরিয়া থেকে প্রশ্ন করা হয়, তার আগে আমাদের একটা মনস্তাত্ত্বিকভাবে আমাদের তৈরি থাকতে লাগবে, সাইকোলজিক্যালি উই নিড টু বি প্রিপেয়ার্ড অ্যাবাউট দ্য টাইপস অফ ইন্টারভিউ দ্যাট উই ক্যান ফেস। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইন্টারভিউ। সেই ভাগগুলো কী রয়েছে? ইন্টারভিউজ আর বেসিক্যালি অফ 2 টাইপস, স্ট্রাকচার্ড ইন্টারভিউ, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। আমি আমার 2016 সালে যখন ডাব্লিউবিসিএস ইন্টারভিউ দিয়েছিলাম, দ্যাট ওয়াজ আ আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। আর 2017তে যখন গিয়েছি, দ্যাট ওয়াজ আ স্ট্রাকচার্ড ইন্টারভিউ। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার্ড ইন্টারভিউ অ্যান্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, সেটা আমাদের জানা দরকার। স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে তোমার ইন্টারভিউ প্যানেল যারা রয়েছে, দে আর অলরেডি প্রিপেয়ার্ড উইথ আ সেট অফ কোয়েশ্চেন্স। মানে তোমাকে পূর্ব নির্ধারিত রয়েছে যে তোমাকে এই কিছু প্রশ্ন করব। ইট মাইট বি অফ এনি ফিল্ড, সাধারণ জেনারেল নলেজের উপর হতে পারে, ইতিহাসের উপর হতে পারে, ভূগোলের উপর হতে পারে, পলিটির উপর হতে পারে, যে কোনো কিছু। দেয়ার ইজ আ সেট অফ কোয়েশ্চেন, মানে ক্রিকেটের উপর হতে পারে, স্পোর্টসের উপর হতে পারে, মুভিজের উপর হতে পারে, যা খুশি, ইট মে বি অফ এনিথিং। ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করতে পারে, ইফ ইউর অ্যালমা ম্যাটার ইজ ইংলিশ অনার্স সামথিং লাইক দ্যাট, মানে যেখান থেকে তুমি করেছো ইংলিশ অনার্স বা কিছু যদি থাকে, তবে ডেফিনেটলি দে ক্যান আস্ক ইউ। তো এইরকম ব্যাপারগুলো থাকে, এটা স্ট্রাকচার্ড ইন্টারভিউর একটা পদ্ধতি। যদি স্ট্রাকচার্ড ইন্টারভিউ না নেওয়া হয়, ইফ ইউ আর ফেসিং অ্যান আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, দেন ইট উইল স্টার্ট ভেরি স্মুথলি। সেখানে তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারবে অনেক বেটার ওয়েতে। যেমন আনস্ট্রাকচার্ড ওয়েতে কী থাকে? ইউ উইল এন্টার দ্য রুম, you will sit definitely after taking prior permission from the interview panel,
ইউ উইল সে থ্যাংক ইউ স্যার, দেন ইউ উইল সিট ডাউন প্রপারলি। হ্যান্ড পশ্চার কী থাকবে আমি পরে ওখানে বসিয়ে দেখিয়ে দেবো হ্যান্ড পশ্চার কী থাকবে, কখনোই টেবিলের উপর হাত থাকবে না। এই জায়গাগুলো পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, এই পার্টটা আমি পরে আসছি। আগে ইন্টারভিউ টাইপসগুলো আমি ব্যাখ্যা করি। আনস্ট্রাকচারে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ওর নেম, তুমি কোন সাবজেক্ট পড়াশোনা করেছো, হোয়াট ইজ ওর হবি, এই ধরনের কিছু ইনফর্মাল কোয়েশ্চেন দিয়ে তোমাকে ইজ করা হবে, ইজিনেস একটা ক্রিয়েট করা হবে, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হবে তোমার সঙ্গে, যেখানে হচ্ছে তুমি তোমাকেই পরখ করা হচ্ছে, বিকজ ইউ আর অলরেডি ইন্টেলিজেন্ট এনাফ দ্যাট ইউ হ্যাভ ক্র্যাক দ্যাট মেন এক্সামিনেশন অ্যান্ড নাও ইউ আর অ্যাপিয়ারিং ফর ইউর ইন্টারভিউ সেশন। তো এটা কিন্তু তারা জানেন, তাই দে আর নট ইন্টারেস্টেড টু টেস্টিফাই ইউর নলেজ। এটা তোমার নলেজ টেস্ট বা যাচাই হচ্ছে না, এক্ষেত্রে তোমার ব্যক্তিত্ব যাচাই হবে। ব্যক্তিত্ব যাচাইয়ের ক্ষেত্রে মানে তুমি কতটা মেন্টাল টেনাসিটি বেয়ার করো টু হোল্ড দিস পোস্ট, সোজা কথা, উইদিন ইউর ক্যাপাসিটেন্স। তো আনস্ট্রাকচার ইন্টারভিউতে জেনারেলিভাবে স্মুথলি শুরু হয়। তো তোমাকে বলা হলো তোমার নাম কি, তোমার নামের মিনিং কি, তোমার সাবজেক্ট কী ছিল গ্র্যাজুয়েশনে, সেই সাবজেক্ট থেকে দুটো প্রশ্ন করতে পারে, বা তোমার হবি কী, দেখা গেলো হবি থেকেই তোমার পুরো ইন্টারভিউটা ঘুরে গেল। তো এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ প্যানেল কোনো পূর্ব নির্ধারিত প্রশ্ন সেট করে বসেনি যে তোমাকে এই প্রশ্নগুলোই করা হবে। সো দ্যাট ইজ আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। এবার এটা ডিপেন্ড করছে পুরোপুরি ইন্টারভিউ প্যানেলের উপর যে তোমার ইন্টারভিউ স্ট্রাকচার্ড হবে না আনস্ট্রাকচার্ড হবে। আমাকে দুটোর জন্যই প্রস্তুতি নিতে হবে। এবার আমি আমার ব্যক্তিগত ইন্টারভিউ অভিজ্ঞতা আগে একটু শেয়ার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা কী করে হয়। 2016 সালে 2016 যখন আমি বিসিএস ইন্টারভিউ দিতে গেলাম গ্রুপ সির জন্য, তো সে সময় ঢোকার পর প্রথমবার যাচ্ছি পরীক্ষা দিতে। তো ঢোকার পর আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইউর নেম, বাবার নাম কি, বাবা কি করেন। তারপর আমি বললাম যে আমার কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন শোনালাম। তো তারপর তারা বললেন যে তুমি 2014 সালে মাস্টার্স পাস করেছো, দেন এটা 2017 এখন ইন্টারভিউ দিতে এসছো। সো মিনওয়াইল উইদিন দিস 3 years স্প্যান হোয়াট ইউ আর ডুইং অ্যাপার্ট ফ্রম প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিসেস। আর যদি সিভিল সার্ভিসও প্রিপেয়ার করে থাকে, ওয়েদার ইউ আর প্রিপেয়ারিং ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর ইউপিএসসি, হোয়াট ওয়াজ ইউর গোল অর এইম। তা আমি বললাম যে না স্যার, আমি বিসিএসের জন্যই প্রিপেয়ার করছিলাম এবং আমি ইউপিএসসির জন্য এখন প্রিপেয়ার নই। আফটার অ্যাটেনিং বিসিএস মানে এটাই আমি ভালো করে করতে চাই, আমি ইউপিএসসির জন্য ভেবে দেখবো পরবর্তীকালে, এই মুহূর্তে আমি প্রিপারেশনই নেই ইউপিএসসির জন্য। একদম অনেস্ট যেটা আমার মনে হয়েছিল আমি সেটাই বলেছিলাম। দেন দে আর কিউরিয়াস যে আচ্ছা এরপরে প্রশ্নটা কী হতে পারে। দেন দে আর কিউরিয়াস যে তুমি 3 বছর শুধু প্রিপারেশন নিচ্ছ, ইট ক্যান্ট হ্যাপেন, অ্যান্ড দ্যাট টু অনলি ফর সিভিল সার্ভিসেস দ্যাট টেক্স প্লেস, দ্যাট ইজ কন্ডাক্টেড ওয়ান্স ইন এ ইয়ার। তো এটা হতে পারে না। তো তাহলে শুধুই কি তুমি পরীক্ষা দিচ্ছিলে, আর কিছু করোনি? তখন আমি বললাম যে না, মিনওয়াইল আমি আকাশবাণীতে লেখালেখি করতাম। আই ইউজ টু কম্পোজ স্টোরিজ অ্যান্ড পোয়েমস অ্যান্ড আই ইউজ টু ডু দ্যাট। দিস ওয়াজ মাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দ্যাট আই হ্যাভ টকড অ্যাবাউট ইন মাই ইন্টারভিউ সেশন। আর এখান থেকে আমার ইন্টারভিউটা পুরো ঘুরে গেল। এটা আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ 2016 সালে যেটা হয়েছিল সেটা আমি দেখছি। এখান থেকেই পুরো ইন্টারভিউটা ঘুরে গেল। তারপর পরের পর আমাকে বলা হলো যে তুমি যখন লেখো তার মানে তুমি নিশ্চয়ই পড়ো। যেই পড়ছো তা আমাকে শুরু করে দিল যে তুমি এই কবিতাটা পড়েছো, এই কবিতাটা পড়েছো, এইভাবে পরপর করে আমাকে 8-10টা কবিতা ওনারা বলে গেলেন। আমি একটাও পারলাম না অ্যান্সার দিতে। তো তারপর কি হলো, তারপর একটা কবিতা আটকে গেল, ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। এটা কার লেখা? আমি বললাম কবি জয় গোস্বামী। অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি। তার চেহারায় একটা ইন্টারভিউয়ের চেহারা একটা চেঞ্জ এসে গেল, মানে তিনি বুঝলেন যে আমি সত্যি সত্যি পড়াশোনা করেছি। এবং জয় গোস্বামীর একটি অফবিট কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, অ্যাকচুয়ালি এটাই উনার প্রথম কাব্যগ্রন্থ, নট সো ফেমাস। তো আমি এটা পেরে গেলাম। তারপর আরও 3 থেকে 5 মিনিট বিভিন্ন রকম কাব্যগ্রন্থ, বিভিন্ন রকম গল্পকারের নাম আমাকে কন্টিনিউয়াস জিজ্ঞেস করে যায়। এবং ইট অল স্টার্টেড উইথ আ কোয়েশ্চেন, সিম্পল কোয়েশ্চেন, অনুপত্রিকা বলতে কি বোঝো? অনুপত্রিকা বলতে কি বোঝো? তো আমার মাথায় ছিল না অনুপত্রিকা বিষয়টা কি। তো আমি প্রথমে বললাম যেখানে অনুগল্প অনুকবিতা ছাপা হয়। আমি যে এই যে 30 সেকেন্ড টাইম বাই করলাম তাতে আমার মাথায় হঠাৎ করে চলে আসলো, মানে শকিংলি আমার মাথায় চলে আসলো, লিটিল ম্যাগাজিনের বাংলা তর্জমা হলো অনুপত্রিকা। এবং আমি নিজে শিলিগুড়িতে লিটিল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। ব্যাস, আমি অ্যান্সার করতে পারলাম। তো এইভাবেই আনস্ট্রাকচার্ড ওয়েতে ইন্টারভিউটা চললো। তো এটাই নিজের হবি থেকে আমার পুরোপুরি ইন্টারভিউটা শিফট করে গেল। দেন তো আমার সাবজেক্টে ঢুকলো, হিস্ট্রি পলিটির কিছু বেসিক কোয়েশ্চেন করলো। এইভাবে আনস্ট্রাকচার্ড ওয়েতে ইন্টারভিউটা হলো। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের এটা জেনে রাখা দরকার, মাথায় রাখা দরকার যে আমি কটা প্রশ্ন পারলাম 10টার মধ্যে 8টা কি 7টা, এটা কিন্তু বিবেচ্য কখনোই নয়।
আমি সেই প্রশ্নগুলোর উত্তর না পারা অবস্থায় ওই 15-17 মিনিটের ইন্টারভিউ স্প্যানটা কী করে হ্যান্ডেল করলাম, কি মেন্টাল স্ট্রেংথ নিয়ে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসছি 2017, ঠিক পরের বছর গ্রুপে ইন্টারভিউয়ের কথায় চলে আসছি। সেটাতে ঢুকেই আমাকে চেয়ারম্যান স্যার প্রথমে জিজ্ঞেস করলেন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কি। আমি প্রথমে একটু হকচকিয়ে অবাক হলাম যে আমাকে হট করে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, ক্লাস 1-এর বেসিক সায়েন্সের, এলিমেন্টারি সায়েন্সের এই কোশ্চেনটা কেন করা হলো। আমি বললাম বুধ। দেন আমাকে বললেন সবচেয়ে বড় গ্রহের নাম বলো, উত্তর দিলাম। তারপরে থার্ড কোশ্চেন উনি করলেন নেপোলিয়ানের ব্যাটেল অফ ওয়াটারলু কবে লড়াই করা হয়েছিল, দিলাম অ্যান্সার, ভুল দিলাম, 10 বছর এদিক ওদিক করে দিয়েছিলাম। যাই হোক, এটা হয়ে থাকে তখন টেনশনে, কারণ আমি বুঝেই পাচ্ছি না হচ্ছেটা কি, কারণ আগের বছর যে ইন্টারভিউটা আমি দিয়েছিলাম দ্যাট ওয়াজ অফ আনস্ট্রাকচার্ড মোড, সেখানে আমি নিজের মতো করে ইন্টারভিউটা চ্যানেলাইজ হয়েছিল। 2017-তে গিয়ে হট করে এই ধরনের প্রশ্ন, কিছু প্রিপ্ল্যান্ড কোয়েশ্চেন যখন আমি ফেস করলাম, তখন মানে আমার একটু অসুবিধা হচ্ছিল, হকচকে ছিলাম, একটা নার্ভাসনেস কাজ করছিল যে হচ্ছেটা কি আমার সঙ্গে। দেন ফোর্থ কোয়েশ্চেন আমাকে করলেন উনি যে ভারতবর্ষের ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে কবে ট্রান্সফার করা হয়, এটার অ্যান্সার পারলাম, লর্ড হার্ডিঞ্জ টু 1911, এটা আমি পেরে গেলাম। দেন আমার সাবজেক্টিভ অ্যানালাইসিস চলে গেল এবং পুরোপুরি ইন্টারভিউটা চললো কি সাবজেক্ট বেসড, একদম সাবজেক্ট বেসড। এবং এক্ষেত্রে একটা মজার জিনিস বলি, কখনোই যদি আমার কোশ্চেন কমন পড়ে যায়, আমি এখানে কিছু কোশ্চেন বলে দেবো যে কোশ্চেনগুলো বেসিক্যালি জিজ্ঞেস করা হয়, তেমন কোশ্চেন যদি কমন পড়েও যায় এক্সাইটমেন্টে কখনো এমন যাতে না হয় যে আমি খুব হড়বড়ি অ্যান্সারগুলো দিয়ে দিই। যেমন আমার মনে আছে আমি সে সময় তৎকালীন যে ইনস্টিটিউটে ইন্টারভিউয়ের জন্য পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, সেখানে বিসিএসের অপশনাল আমার হিস্ট্রি ছিল। তো ইন্টারভিউ দেওয়ার ঠিক দুদিন আগে আমাকে আমার স্যার একটা সেট অফ কোশ্চেন্স পাঠালেন। সেট অফ কোশ্চেন কী ছিল, যে এই কোশ্চেনগুলো সর্ট অফ ইউ জাস্ট গো থ্রু অ্যান্ড প্রিপেয়ার দ্যাট দিস আর দ্য কোশ্চেন দ্যাট ইজ ফ্রিকোয়েন্টলি আস্কড টু আ অ্যাসপিরেন্ট অফ WBCS হিস্ট্রি অপশনাল। So out of that there was a question which is not in our this is not we need to deal in our WBCS main or prelim history section, that is Nawabs of Bengal, and what is the, can you please tell me the chronology of Nawab of Bengal. তো এই কোশ্চেনটা আমি পুরো রাট্টা মেরে নিয়েছিলাম, পুরোপুরি রাট্টা, মানে ইয়ার সহ পরপর আমি রাট্টা মেরে নিয়েছিলাম, কোথায় কে বসলো কোথায় গেল পুরো। সেই সরফরাজ থেকে আলিবর্দী খান থেকে সিরাজউদ্দৌলা, দেন মীর কাসিম মির্জাফর, পুরো ক্রোনোলজি সিকোয়েন্স ইয়ার অনুসারে আমি পুরো রাট্টা মেরে নিয়েছিলাম। এবার কি হলো, আমাকে ওটা কোশ্চেন করা হলো আফটার ওই সেশনে, সেই ছোট গ্রহ বুধ থেকে শুরু করে বিভিন্ন কোশ্চেন হচ্ছিল, কিছু পারছিলাম না, এটা করে লাস্টে উনি বললেন আচ্ছা আপনার অপশনাল হিস্ট্রি, আপনি বলুন তো নবাবস অফ বেঙ্গল কারা ছিলেন। আমি প্রায় ঝড়ের বেগে এক নিঃশ্বাসে পুরো অ্যান্সারটা দিয়ে দিলাম এবং আমার ইন্টারভিউটা ওখানেই শেষ হয়ে গেল। কিছু করার নেই, আমার ইন্টারভিউটা ওখানে শেষ হয়ে গেল। আমি বুঝতাম আমি যে ঝড়ের বেগে আমি বলেছিলাম ঠিক ততটাই হকচকে বেরিয়ে গেলাম, থ্যাংক ইউ বলে। এ হয়ে গেল আমার কাজ। এটা আমার 2017 সেশন এবং এটা হচ্ছে আমার স্ট্রাকচার্ড ইন্টারভিউ। তো আমি যে ইন্টারভিউ দুটো টেকনিক বললাম, স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, এবং দুটোই আমি ফেস করেছি রেসপেক্টিভলি 2016-2017-এ, এবং সেটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। এবার তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ যখন দিতে যাবে তখন দেয়ার আর সাম প্রিসেট কোয়েশ্চেন্স যেগুলো তোমাকে জিজ্ঞেস করবে। এবার আমি তোমাদের প্রথমে নলেজ যাচার জন্য জিজ্ঞেস করছি কিছু কোয়েশ্চেন, সেটা আমি চাই তোমরা একটু অ্যান্সার করো। আশা করি আই এম অডিবল টু এভরিওয়ান হু আর অ্যাটেন্ডিং দিস সেশন। তাদের কাছে আমি কিছু কোয়েশ্চেন করছি, যেটা খুব কমন কোয়েশ্চেন, যেটা বারবার জিজ্ঞেস করা হয় পুলিশের যে কোনো ইন্টারভিউতে, হুইচ ইজ ভেরি কমন ওয়ান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ? এবার বলো তোমাদের কার কার এই বিষয়ে ধারণা রয়েছে, দেন আই উইল ডিসক্রাইব। এটা 100%-এর মধ্যে 99% চান্স আছে এই কোশ্চেনটা আস্ক করতে পারে। এই 20 জন এখানে যারা জয়েন করেছো তার মধ্যে অন্তত 1 জন 2 জন 3 জন পেয়ে যেতে পারে এই কোশ্চেনটা। আমি এমন কিছু কোশ্চেন আলোচনা করবো এখানে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ? হ্যাঁ, তোমরা একটু ট্রাই করো অ্যান্সারটা, আমি চ্যাট বক্সে, যদি কেউ পারো প্লিজ ট্রাই ইট, অ্যাটেম্প্ট করো আগে অ্যান্সারটা, যদি না জানো আমি অ্যান্সার বলে দেবো ডেফিনেটলি। আচ্ছা, সবুজ বর্মন বলছে অ্যান্সারটা জানা নেই। আর কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্ম করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাক্ট 1866 দিয়ে, এবং পরবর্তীকালে পুলিশ অ্যাক্ট 1952 আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর্ম করা হয়েছে। কলকাতা পুলিশ তার চেয়ে অনেক পুরনো,
এটা কলকাতা প্রেসিডেন্সিতে স্বাধীনতার পূর্বে লর্ড ক্যানিংয়ের সময় কলকাতা প্রেসিডেন্সিতে যে পুলিশ রাজ চলতো ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য, তারা হলো কলকাতা পুলিশ। অ্যান্ড এটা ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্ট 1861 দিয়ে এটা ফর্ম করা হয়েছিল কলকাতা পুলিশ। দুটো ডিফারেন্ট গভর্নিং বডি, একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একটা কলকাতা পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাক্ট 1866, কলকাতা পুলিশ অ্যাক্ট 1861 দিয়ে দুটো ফর্ম করেছে। এছাড়া কলকাতা পুলিশের মোট 8টা সাব ডিভিশন রয়েছে উইদিন দ্য টেরিটরি অফ কলকাতা ডিস্ট্রিক্ট। এটা একটা ডিফারেন্স রয়েছে। সবাই জেনারেলি কমন বলে থাকে, একটা অ্যান্সার এসছে মনে হয় ডিউটির ভিত্তিতে হতে পারে, না একদমই না। দেবব্রত তোমাকে বলছি ডিউটির ভিত্তিতে হতে পারে, তুমি বললে এটা তোমাকে আমি বলছি। আচ্ছা, আরেকজন বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ার্কস ইন ওয়েস্ট বেঙ্গল, কেপি ওয়ার্কস ইন কলকাতা। কলকাতা কি পশ্চিমবঙ্গের বাইরে? তুমি নিজেই ভেবে দেখো, কলকাতা কি পশ্চিমবঙ্গের বাইরে? একদম নয়। তো তোমার অ্যান্সারটা মনে ওই জুরিসডিকশনের কথা বলছো, কিন্তু কলকাতাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পার্ট নয়, তার ইখতিয়ারভুক্ত নয়। সেক্ষেত্রে আমি দুটো অ্যাক্টের কথা বললাম যে এই অ্যাক্ট দিয়ে এই বডিগুলো ফর্ম করেছিল, যেটা সবাই কমন অ্যান্সার করে ড্রেস, ইউনিফর্ম, উর্দি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের খাকি উর্দি, কলকাতা পুলিশের সাদা উর্দি। ট্রাফিক ছাড়া সাধারণ পুলিশের সাদা উর্দি পরে, তাই তো 22শে শ্রাবণে আমরা পরমব্রতকে দেখেছি সাদা উর্দি পরে ঘুরে বেড়াতে। তো এই তো ব্যাপার। তো কিন্তু আসল ডিফারেন্সটা এখানে, কলকাতা প্রেসিডেন্সির সময় কলকাতা পুলিশ অ্যাক্ট 1861 দিয়ে এটা ফর্ম করেছে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাক্ট 1866 দিয়ে ফর্ম করা হয়েছে। এবং কলকাতা পুলিশের জুরিসডিকশন ওই 35,000 পুলিশ কর্মী নিয়ে 8টা সাব ডিভিশন, 8টা থানা নিয়ে, 8টা সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা নিয়ে ওই কলকাতা পুলিশ কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যেই কাজ করে থাকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ এই ভিত্তিতে একে অপরের থেকে ডিফারেন্ট। এবং ড্রেস কালারটা এখন আর নেই, কারণ শিলিগুড়িতেও অনেক পুলিশ ট্রাফিক ছাড়াও মেট্রোপলিটন এরিয়াতেও সাদা কাপড় এখন পরছে সবাই, খাকি ছাড়া। স্যার আরেকবার বলুন, একটু আস্তে আস্তে লিখবো খাতায়। আচ্ছা, রাজু খাতায় লিখতে চাইছে। রাজু তোমাকে আমি একটা বলি, কলকাতা তো স্যার 1861, আমি তাই বলেছি সৌরভ, কলকাতা 1861ই বলেছি, মানে কলকাতা সাবারবান অ্যাক্ট 1861এই হয়েছে ফ্রম লর্ড ক্যানিংয়ের ভাইসরয়ালিটিতে। আর তার ঠিক পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাক্ট এসছে ব্রিটিশ শাসনাধীন থাকাকালীন, যেটা হয়েছে 1866-এ। তো কলকাতা জেনারেলি 5 বছর আগে কলকাতা পুলিশ কলকাতা প্রেসিডেন্সিতে ফর্ম করেছিল। ঠিক যেমন করে দিল্লি পুলিশ বম্বে পুলিশ রয়েছে আলাদা ফাংশন করে, ঠিক সেভাবে সে সময়কার প্রেসিডেন্সি কলকাতাতে এই অ্যাক্টটা ফর্ম করেছিল। পুলিশ অ্যাক্ট 1861 বলছো না, পুলিশ অ্যাক্ট 1861 নয়, ওটা 1866 হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাক্ট 1866 হবে। আর পুলিশ এই অ্যাক্ট দিয়েই ফর্ম করেছিল। 1861 আরেকটা জিনিস হয়েছিল যেটা আমি একটু পরে আলোচনায় আনবো। সেটা কি হয়েছিল জানো? আইপিসি, আইপিসি শব্দটা আশা করি সবাই শুনেছো, ইন্ডিয়ান পেনাল কোড ফর ক্রিমিনাল প্রসিজার। আইপিসি এটা 1861 ইন্ট্রোডিউস করা হয়েছিল লর্ড ক্যানিংয়ের টাইমে। আচ্ছা, আইপিসি ইন্ট্রোডিউস হয়েছিল 1861-এ। এই আইপিসিটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ডিল করবে ল অ্যান্ড অর্ডার নিয়ে। যখনই ল অ্যান্ড অর্ডার কথাটা আসবে পুলিশের ক্ষেত্রে, দে মে আস্ক ইউ আ কোয়েশ্চেন ফ্রম পলিটি দ্যাট ল অ্যান্ড অর্ডার ইজ আ সাবজেক্ট অফ হুইচ লিস্ট? দ্য অ্যান্সার ইজ ভেরি কমন, স্টেট লিস্ট। হ্যাঁ একদম, নির্মল গুরুং একদম ঠিক উত্তর। কলকাতা পুলিশের জুরিসডিকশন কলকাতার মধ্যে পড়ে। আমি একদম, সৌরভ প্রশ্নটা করেছো সিআরপিসি, আমি সব বলে দেবো, আমি আসছি আস্তে আস্তে। আইপিসি, সিআরপিসি, সিপিসি, এই ডিফারেন্সটা অ্যাবসলিউটলি জিজ্ঞেস করার চান্স রয়েছে, কারণ তোমরা ডিল করছো ল অ্যান্ড অর্ডার নিয়ে। তো ল অ্যান্ড অর্ডারের ফার্স্ট কোশ্চেনই আসে এটা যে ল অ্যান্ড অর্ডার কোন লিস্টের ম্যাটার? দ্য অ্যান্সার ইজ স্টেট লিস্ট। হলো, এবার আসছি আইপিসি, যেটা বললাম 1861 তুমি বলেছো অলরেডি, ওটা পুলিশ অ্যাক্ট না, ইন্ডিয়ান পেনাল কোড ফর ক্রিমিনাল প্রসিজার। 1861-এ ইনিশিয়েট হয় লর্ড ক্যানিংয়ের ভাইসরয়ালিটিতে। এবার আইপিসি, সিআরপিসি, সিপিসি এই ডিফারেন্সটা জিজ্ঞেস করা হয়ে থাকে। আইপিসি হলো ইন্ডিয়ান পেনাল কোড, বাংলা সিনেমায় দেখে থাকবে, বলে ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ফাঁসির সাজা দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, বলে পেনটা ভেঙে দিচ্ছে জাজ সাহেব, তাই তো? সেই যে ভারতীয় দণ্ডবিধি, সেটা হলো ইন্ডিয়ান পেনাল কোড। সিআরপিসি ক্রিমিনাল পেনাল কোড, প্রসিজার কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিজার, কি অনুসারে ক্রিমিনাল বা আসামিকে শনাক্ত করে তাকে সাজা দেওয়া হবে, তার বিরুদ্ধে কেস লেখা হবে, সাজানো হবে, সিআরপিসি। আর সিপিসি হচ্ছে সিভিল প্রসিজার, সিভিল কোড অফ প্রসিজার, ওটা সিভিল। সিপিসি সিভিল, ক্রিমিনাল সিআরপিসি, আর আইপিসি দণ্ডবিধি, দণ্ডবিধান যেখানে মেনশন করা আছে আইপিসি, ঠিক আছে, সেখানকার ধারা। তো এইখানে হচ্ছে ক্লিয়ার ডিফারেন্সিয়েট করা হলো আইপিসি, সিআরপিসি, সিপিসিকে।
বর্মা, আর বর্মা, তোমার নামটা বলতে পারছি না। তো বর্মা, তুমি জিজ্ঞেস করেছো এখানে যে পুলিশের কনস্টেবল ইন্টারভিউর জন্য নিজের ডিস্ট্রিক্টে কী কী বিষয় জানতে হবে। আমি সব বলে দেবো। আমি পুরো ইন্টারভিউতে তো এখনও ইন্টারভিউ প্রসেসে ঢুকিয়ে আমি শুধু পুলিশের ব্যাপারে কি পড়তে লাগবে সেটা নিয়ে আলোচনা করছি। দেন ইন্টারভিউয়ার কিছু এরিয়া আমি ডিভাইড করে দেবো। হ্যাঁ, 8টা থেকে 9টা এরিয়া আমি তৈরি করে দেবো। সে কটা এরিয়া তুমি ফোকাস করে বানাও, তোমার ইন্টারভিউতে কোথাও আটকাবে না আশা করি। সিআরপিসি হলো ক্রিমিনাল প্রসিজার অফ কোর্ট। যখন তুমি একটা কারোর বিরুদ্ধে কেস সাজাবে তখন বিভিন্ন ধারা দিতে লাগে, তো আইনের ধারা দিতে লাগে। কাউকে আসামিকে অ্যারেস্ট করতে গেলে বিভিন্ন ধারা, সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিজার কোড। সেই ধারাগুলো ওখানে বলবৎ করা লেখা থাকে, এবং সেই ধারাতে তুমি চার্জ দিলে, চার্জ দিয়ে তাকে তুললে জেলে, এবং তারপর তো তার সাজা সাজানো হবে। সেই সাজাটা লেখা থাকে আইপিসিতে, ইন্ডিয়ান পিনাল কোড। তো এগুলো গুগলে তোমরা একটু দেখে নিতে পারো, ফ্রি অ্যাক্সেস রয়েছে, অনেক স্পেয়ার টাইম লকডাউনে, তোমরা একবার দেখে নেবে। এখান থেকে আইপিসি, সিআরপিসি, সিপিসির ক্লিয়ার ডিফারেন্সিয়েশনটা চলে আসবে। না পারলেও কোনো ক্ষতি নেই, বাট জানাটা দরকার যেহেতু এই কাজটা করতে যাচ্ছ, বিকজ ইউ উইল বি ডিলিং with law and order matter. নেক্সট যে পার্টটা, যে কোশ্চেনটা করা হয়ে থাকে, তোমাকে কিছু আইপিসি সেকশন জিজ্ঞেস করতেই পারে, খুব কমন আইপিসি সেকশন জিজ্ঞেস করতে পারে। যেমন আমি তোমাদের জিজ্ঞেস করছি, এবার সব প্রশ্ন যে তুমি পেরে যাবে তার কোনো মানে নেই, মানে সব প্রশ্ন আমি অ্যান্সার করতে পারবো তার কোনো মানে নেই, জানার দরকার নেই। কিছু প্রশ্ন তোমার তৎক্ষণাৎ বুদ্ধিমত্তা দিয়েও তুমি অ্যান্সার করতে পারো, যেমন আমি চেষ্টা করছি তোমাকে বুদ্ধিমত্তা দিয়ে অ্যান্সার করানোর। ধরো বললাম চিটিংবাজি বা ফ্রডবাজি, কেউ তোমার সঙ্গে ফ্রডবাজি বা চিটিংবাজি করেছে, বান্টি বাবলি সিনেমার বান্টি আর বাবলি, চিটিংবাজি ফ্রডবাজি, এক্ষেত্রে কোন আইপিসি লাগবে বলো তো দেখি, একটু ট্রাই করো তো দেখি, কেউ পারো নাকি, কোন আইপিসি লাগবে? আমি পুলিশের লোক নেই ভাই, কোন অ্যাক্ট তোমার এত এখানে ডিটেলসে ঢুকতে লাগবে না যে কোন অ্যাক্টে কোনটা রয়েছে। আমি আইপিসি, সিআরপিসি, সিপিসি পড়িনি, আমি ডিফারেন্সিয়েশনটা তোমাকে বলছি। সিআরপিসি একজন জিজ্ঞেস করলো, সিআরপিসি হলো ক্রিমিনাল প্রসিজার দের কোড, আর সিভিলের ক্ষেত্রে হচ্ছে সিপিসি, সিভিল প্রসিজার অফ কোড, সিভিল কোড অফ প্রসিজার। সিআরপিসি আর সিপিসি ডিফারেন্স এটা একদম। দীপায়ন চক্রবর্তী একদম ঠিক, আমরা কথায় কথা ইউজ করি। তোর 420 কথা রাখতো, মানে 420 আমরা ইকুয়াল করি কার সঙ্গে? চিটিংবাজ ও ফ্রডবাজের সঙ্গে। সো এই 420 যে কথাটা আমরা এতদিন ধরে দীর্ঘকালীন ইউজ করে রয়েছি, সেটা অ্যাকচুয়ালি আইপিসি সেকশন 420কেই বলা হয়, সেখান থেকে 420 কথাটা আসছে। ভেরি গুড, থ্যাংক ইউ। আইপিসি 420, দীপায়ন চক্রবর্তী, বর্তমানে এই 420 সেকশনটা লাগানো হয়েছে কোথায় জানো? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন মুজাফরপুরে একজন কোর্ট কেস করেছে তার মৃত্যুকে ডেথ বলে ঘোষণা করতে, সেখানে রিয়া চক্রবর্তীর এগেনস্টে আইপিসি 420তে মামলা করা হচ্ছে ফ্রড কেস, মানে ফ্রডবাজির জন্য তার 420 আইপিসি সেকশন লাগানো হয়েছে তার কোর্ট কেসে। এই হলো ব্যাপার। এই ধরনের কিছু প্রশ্ন বুদ্ধিমত্তার সঙ্গে আমরা তখনই ডিল করতে পারি। আর কি আসতে পারে? কলকাতা পুলিশের লোগো কি, লোগোতে কটা কালার, ফ্ল্যাগে কটা কালার, লোগো কি, লোগো তো ভাই বলা যায় না। যাই হোক, কলকাতা পুলিশের ফ্ল্যাগে কটা কালার? 3টে কালার রয়েছে। কী কী কালার তোমরা দেখে নেবে। আর কলকাতা পুলিশের মোটো কি, তোমরা আশা করি প্রিপারেশন শুরু করেছো। কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি, মোটো ট্যাগলাইন মোটো কি কেউ বলতে পারবে? একবার ট্রাই করো তোমরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফ্ল্যাগের 3টে কালার, তোমরা একবার দেখবে, নিশ্চয়ই দেখলে পরে মনে থাকবে বিষয়টা। এখন তোমরা, আমি একটা কোশ্চেন করছি, ট্রাই করো অ্যান্সার দেওয়ার। ভেরি গুড, ভেরি গুড। বিষ্ণুজিৎ ভৌমিক, থ্যাংক ইউ বিষ্ণুজিৎ, একদম ঠিক দিয়েছো। উই কেয়ার উই ডেয়ার। তো এই যে বেসিক কোশ্চেনগুলো, লাঠি চার্জ কোন অ্যাক্ট, এই ধরনের এত ডিটেলসে জানার দরকার নেই, কারণ তুমি অলরেডি পুলিশ হয়ে যাওনি যে তোমার এই ক্রিমিনাল আইপিসি, সিআরপিসি, সিপিসি তুমি মুখস্থ করে বসবে, দরকার নেই। এটা পরে পড়াশোনা করবে, দীর্ঘকালীন অভ্যাসের ফলে তোমার করায়ত্ত হবে বিষয়টা। এখনই অত হেডেক নেওয়ার দরকার নেই, বাট আমি বিষয়টাই জানি না এটা যাতে না হয়, মানে কোনটা আইপিসি, কোনটা সিআরপিসি, কোনটা সিপিসি, তার একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন যাতে আমি করতে পারি, এতটুকুই দরকার, যথেষ্ট। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো কি, তার মোটো কি, এগুলো তুমি বলতে পারছো, দ্যাট ইজ ভেরি গুড সাইন যে তুমি প্রিপারেশন একদম ওয়েল প্রিপেয়ার্ড। ইউ পিপল আর অ্যাকচুয়ালি ওয়েল প্রিপেয়ার্ড। আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বিষ্ণুজিৎ। অজিত, থ্যাংক ইউ অজিত। রাজু বলেছে, রাজু একটু ভুল বলেছে, উই কেয়ার উই ডেয়ার, রাজু লিখেছে উই ডেয়ার উই কেয়ার। যাই হোক রাজু, এটা উই কেয়ার উই ডেয়ার, দ্যাট ইজ দ্য মোটো অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এটা পুলিশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমি আলোচনা করলাম। এবার আমি তার আগে ইন্টারভিউ কি, কত ধরনের ইন্টারভিউ হয়, স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ আমি আলোচনা করেছি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছি। এছাড়া আমি কি বলেছি, পুলিশের ইন্টারভিউতে গেলে কী ধরনের কাজ করতে লাগবে, এবং
কী ধরনের প্রশ্ন তুমি সম্মুখীন হতে পারো পুলিশ রিলেটেড, সেগুলো আমি এখন আলোচনা করলাম। এবার আসছি ইন্টারভিউয়ার কথায়। একজন আমাকে একটু আগে, নামটা ভুলে যাচ্ছি সরি, একজন আমাকে একটু আগে জিজ্ঞেস করেছিল যে নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে কী কী পড়বো, সরি নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে কী কী জানবো, কী কী পড়া দরকার প্রয়োজনীয়। এবার আমি আসছি তোমার ইন্টারভিউয়ের জন্য তোমার কোন কোন এরিয়াতে প্রস্তুতিগুলো নেওয়া দরকার। হোয়াট আর দ্য পার্টিকুলার কর্নার্স দ্যাট ইউ নিড টু ডেফিনেটলি গো থ্রু অ্যান্ড প্রিপেয়ার ওয়েল ফর ইউর ইন্টারভিউ সেশন। আমি এগুলো এখন বলছি। প্রথমে আসলো টু নো ইয়োর সেলফ, নিজের সম্পর্কে সমস্ত তথ্যাদি ঠিক জানতে লাগবে। কেমন? নিজের সম্পর্কে কি, আমার নাম কি, আমার বাবার নাম কি। আচ্ছা, বাবার নাম বলার সময় সব সময় শ্রী কথাটা, শুধু বাবার নাম না, কোনো মাননীয় মন্ত্রীর নাম নিচ্ছি আমি, এই মাননীয় শব্দটা শ্রীযুক্ত এই কথাগুলো যেন ব্যবহার করা হয়, টু শো রেসপেক্ট টু দেম। আচ্ছা, পুলিশের ক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আসতে পারে, সেটা আমি একবার আলোচনা করি। সেটা হলো তোমাকে নিজের ডিস্ট্রিক্টের এসপি বা কমিশনার অফ পুলিশ, ঠিক আছে, এসপি সিপির নাম জানা দরকার। এছাড়া ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবের নাম জানা দরকার, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিবের নাম জানা দরকার। এ কটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই 5-6টা নাম কিন্তু জানতেই লাগবে। এবং প্রতি ক্ষেত্রে ইউ উইল অ্যাড্রেস দ্যার নেম উইথ স্যার বা মহাশয়, বাংলায় বলে মহাশয়। আর কোনো ব্যক্তি মুসলিম হলে তার নামের আগে আমি লাগাবো জনাব, ঠিক আছে। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা মেনশন করতে লাগবে। এবার পার্সোনাল, টু নো ইয়োর সেলফ, এখানে কী কী জানা দরকার? তোমার নাম, তোমার বাবার নামটা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছো কি না, ওই শ্রীযুক্ত লাগিয়ে অ্যাড্রেস করবে। এছাড়া তোমার ডিস্ট্রিক্টের সমস্ত কিছুই তোমার জানা দরকার। তোমার ডিস্ট্রিক্টে কটা ব্লক রয়েছে, কটা সাব ডিভিশন রয়েছে, কতগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পার্টিসিপেশন রয়েছে, কোনটা এসসি ব্লক, কোনটা এসটি ব্লক, তার নাম্বার কী রয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নাম্বার কী রয়েছে, ঠিক আছে, মন্ত্রীর নাম, মেয়রের নাম, যাবতীয় যা রয়েছে তার তোমার ডিস্ট্রিক্টের স্পেশালিটি কী রয়েছে। যেমন দার্জিলিংয়ের ক্ষেত্রে স্পেশালিটি কী রয়েছে, টেবিল টেনিস স্পেশালিটি রয়েছে, তাই তো, টেবিল টেনিস, ট্যুরিজম, এগুলো স্পেশালিটি আমাদের, ঠিক আছে। তো এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই জায়গাগুলো কভার করবে। তার সঙ্গে কভার করবে হচ্ছে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো। স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলতে সেক্স রেশিও কত, চাইল্ড সেক্স রেশিও কত রয়েছে। এবং যেহেতু পুলিশের ইন্টারভিউতে যাচ্ছ, নিশ্চিত থাকতে পারো তোমাকে এই প্রশ্নটা করতেই পারে, ইফ দ্য ইন্টারভিউ দ্যাট উইল বি কন্ডাক্টেড টু ইউ is of unstructured manner, then I can guarantee you will be facing this question: what are the criminal problems related with your district? কি ধরনের criminal activity তোমার ডিস্ট্রিক্টে হয়ে থাকে, and being within after coming into our West Bengal Police, how would you address those problems? What is the solution that you are offering? এই ধরনের প্রশ্ন আসতেই পারে। অ্যাটলিস্ট সমস্যা কী রয়েছে সেটা জিজ্ঞেস করতেই পারে। তো তোমার ডিস্ট্রিক্টে সেই সমস্যাগুলো তোমার জানা দরকার। এসএসপি হলো স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর ডিস্ট্রিক্ট হেড এসপি হবে। এসএসপি থাকে কোথাও, কোথাও থাকে না। যাদের রয়েছে এসপির নামটা জানলে আশা করি হয়ে যাবে। আর কমিশনারেট এরিয়া ছিল, এখন পশ্চিমবঙ্গে 7টা কমিশনারেট এরিয়া রয়েছে, সেখানে মেট্রোপলিটন পুলিশের হেড হলো কমিশনার অফ পুলিশ, তাই তো, সিপি। আর স্যার ইন্সপেক্টর যে ধারাগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে মেনলি কোনগুলো পড়তে হবে যদি একটু জানা, ইম্পর্টেন্ট ধারা। আচ্ছা, আমি আইপিসি সেকশন তোমাকে জিজ্ঞেস করবো না, নিশ্চিন্ত থাকো, কারণ তুমি এখনও পুলিশও হওনি। আইপিসি, সিআরপিসি, সিপিসি পড়ে মাথা ঘামানোর কোনো যৌক্তিকতা নেই। আমি যে জায়গাগুলো বলছি সেখানে ফোকাস করো। তুমি নিজেকে আগে জানো, টু নো ইয়োর সেলফ। তোমার নাম, তোমার বাবার নাম, তোমার সাবজেক্ট, তোমার অ্যালমা ম্যাটার যেখান থেকে কলেজ পাস করেছো, সেই কলেজ যদি বিখ্যাত কলেজ হয়, সাপোজ প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করেছো, বা তুমি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে তার সমস্ত রকম অ্যালুমনি, সেই অ্যালুমনির বিখ্যাত স্টুডেন্টের নাম, তারা কী করছে, এই জায়গাগুলো কিন্তু জানতে লাগবে, ঠিক আছে। এগুলো তোমার অ্যালমা ম্যাটার, তোমার সাবজেক্টের কোশ্চেন আসবে, তোমার সাবজেক্টটা কী রয়েছে, তার ফিউচার কী ছিল, তুমি কেন সেখানে কন্টিনিউ করলে না, এই জায়গাগুলো কোশ্চেন করবে। তারপর চলে আসবে তোমার ডিস্ট্রিক্টের প্যারামিটারে যে কথাগুলো আমি বলছি। ইন্ট্রোডিউস মাইসেলফে এজ মেনশন করা যাবে কি না, দরকার নেই, এজ মেনশন করার দরকার নেই। এটা মানে নট সামথিং দ্যাট ইজ নোট ওয়ার্দি। তোমার এজ কত ডাজন্ট নিড। আমার মনে হয় তোমার বয়স কম, তাই তুমি এই প্রশ্নটা করলে, মানে তুমি কতটা ইয়াং ডাজন্ট ম্যাটার। যাই হোক, তো এবার তোমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই জায়গাগুলো দেখবে। তোমার কি ক্রাইম হচ্ছে ডিস্ট্রিক্টে, হেড পজিশনে কে বসে রয়েছে, তার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম্বার কী রয়েছে, কটা এসসি অ্যাসেম্বলি, কটা এসটি অ্যাসেম্বলি রয়েছে কি না, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তার অ্যাসেম্বলি নাম্বার রয়েছে সেগুলো দেখবে, পার্ট, অ্যাসেম্বলি নাম্বার, এগুলো গুরুত্বপূর্ণ, পুরোটা খুঁটিয়ে। এবার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে
যেটা আসে কোশ্চেন, তোমার ডিস্ট্রিক্টে কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে কিনা, ন্যাশনাল পার্ক রয়েছে কিনা, এগুলো কিন্তু ফলো আপ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। শুধু ডিস্ট্রিক্ট পড়লে হবে না, পুরো ওয়েস্ট বেঙ্গলেই যেহেতু তুমি কাজ করবে ছড়িয়ে ছিটিয়ে, এটা ডাব্লিউবিপির ইন্টারভিউ, তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু, কটা জেলা, লাস্ট কোন জেলা উদ্ভব হয়েছে, উৎপত্তি হয়েছে, এভরিথিং ইউ নিড। আচ্ছা, আজকের দিন আমি একটা এই যে গ্রুমিং সেশনটা করছি, বলো তো আজকের দিনটা কেন বিখ্যাত, রেসপেক্টিভ অফ সাম মানে ওয়েস্ট বেঙ্গল, রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল, ওয়াই টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট? দেখি অ্যান্সার কেউ দিতে পারে কিনা। সৌরভ বলেছে আমি বিএসসি বাদ দিয়ে বিবিএ পড়ছিলাম, কারণ ওখানে অকৃতকার্য হয়েছিলাম। অকৃতকার্যের গল্পটা তোমার বলার দরকার নেই আশা করি, যখন যদি না তারা জানতে চান যে তোমার এই টাইম স্প্যান এইচএসের পর বিবিএ করতে টাইম গ্যাপটা হলো কেন, যদি না এই গল্পে তারা ইন্টারেস্টেড হন, দেন তোমার নিজের থেকে ইউ ডোন্ট নিড টু মানে ইম্পোজ দোজ ক্রাইটেরিয়ান, ইম্পোজ দোজ আইডিয়া টু দেম। তোমার কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই যে আমি অকৃতকার্য হয়েছিলাম বা কিছু, মানে অলওয়েজ ট্রাই করবে পজিটিভ মোডটা রাখার জন্য। তুমি বেশি পড়োনি, তুমি বিবিএই পড়েছিলে, বিবিএতে তুমি পাস করেছিলে, তুমি পাস করেছিলে, এটা তোমার পজিটিভ নোট, ইউ উইল রেস্ট্রিক্ট ইউর সেলফ টু দ্যাট পার্টিকুলার পয়েন্ট অনলি। আলিপুরদুয়ার, ভেরি গুড। দীপায়ন বলেছে আলিপুরদুয়ার, থ্যাংক ইউ দীপায়ন। আজকের দিনে 2014 সালে 25শে জুন আলিপুরদুয়ার জেলার পত্তন হয়েছিল, একদম ঠিক। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা পড়লাম। দেন সেক্স রেশিও, চাইল্ড সেক্স রেশিও, মানে তার যে সেন্সাসটা রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সেন্সাস, সেটা একবার দেখে নেব। আর এই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এই নামগুলো পড়ে নেব। এবং শুধু ডিস্ট্রিক্ট নিজের জানলে হবে না, তার সঙ্গে আমার পুরো স্টেটটা, ওয়েস্ট বেঙ্গল স্টেটটাও কিন্তু ভালো করে পড়ে নেওয়া দরকার। এই তো হলো পার্সোনাল এরিয়া, টু নো ইয়োর সেলফ, এই জায়গাটা তৈরি করবে। এবার দ্বিতীয় আরেক জায়গা থেকে প্রশ্ন ঘুরে যায়, সেটা হলো রিলেটেড টু ইয়োর হবি। বি কেয়ারফুল ইন চুজিং ইয়োর হবি, মানে যেটা তোমার সত্যিকারের হবি সেটাই তুমি বলার চেষ্টা করবে, ঠিক আছে? হবি থেকে প্রশ্ন আসে অনেক সময়। আচ্ছা, তোমরা তোমাদের হবিগুলো একটু শেয়ার করো, আমি দেখি। কলকাতা ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঝাড়গ্রাম নয় বোধ হয়। এনসিসি থাকলে স্পেশাল কি কোশ্চেন করতে পারে? এনসিসি থাকলে তুমি এনসিসি কবে থেকে করেছো, এনসিসির অ্যাব্রিভিয়েশন কী রয়েছে, এনসিসিতে কী কী পদ রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। বেসিক্যালি এনসিসি কবে উৎপত্তি হয়েছে, এগুলোই কোশ্চেন করতে পারে। উৎপত্তির চেয়ে বড়ো কথা ফাংশনটা কী, ভূমিকাটা কী ইউথের মধ্যে, এবং তুমি কেন এনসিসি জয়েন করেছিলে, এবং সেই এনসিসির থ্রু দিয়ে তুমি নিজের ইন্টারভিউকে চ্যানেলাইজ করতে পারো টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যে আমি এনসিসি করেছি, আমি আগে থেকেই মানে দেশের জন্য নিজেকে সমর্পণ করতে চাই। কোন আইডিয়া থেকে তুমি এনসিসি জয়েন করেছিলে, কী কী করেছো, হোয়াট আর ইয়োর অ্যাচিভমেন্টস, ডেফিনেটলি ইউ ট্রাই টু চ্যানেলাইজ দেয়ার। তোমার ইন্ট্রোডাকশনে তুমি এনসিসির কথাটা মেনশন করে দেবে, তখনই দেখবে অটোমেটিক্যালি ইফ দে আর ইন্টারেস্টেড টু বাই ইয়োর লজিক, দেন দে উইল ডাইভার্ট দেয়ার ইন্টারভিউ অন ইয়োর লেন। এইভাবে নিজের ইন্টারভিউকে তুমি চ্যানেলাইজ করতে পারো টুয়ার্ডস ইয়োর কমফোর্টেবল জনার। আচ্ছা, লিসনিং টু মিউজিক, রিডিং বুক, ওয়াচিং ইউটিউব ভিডিও, হোয়াট কাইন্ড অফ ভিডিও দেবব্রত? ক্যান ইউ প্লিজ স্পেসিফাই অর মেনশন? প্লেইং ক্রিকেট, আচ্ছা। প্রতিটা এই যে হবি তোমরা বলছো, আমি কিছু কোশ্চেন রাখবো তোমাদের কাছে এই হবিগুলো থেকে, দেখবে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। এবং এই হবিগুলো আমার বন্ধুরাও বলেছিল তাদের ইন্টারভিউতে এবং পার্সোনালিটি টেস্টে, এবং সেক্ষেত্রে তাদের কী কী প্রশ্নের সম্মুখীন হয়েছিল সেগুলো শেয়ার করছি আমি, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। সাইক্লিং, রিন্টু দাস, সাইক্লিং ম্যারাথনের কথা শুনেছো? কোথায় হয়, কোন দেশে হয়, কারা অর্গানাইজ করে, একজন সাইক্লারের নাম বলো, এই ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, ক্রিকেট যে বলছো, প্লেইং ক্রিকেট, নেলসন নাম্বারের কথাটা শুনেছো? নেলসন নাম্বার ব্যাপারটা কি বলো তো দেখি। অজিত, হোয়াট ডু ইউ মিন বাই নেলসন নাম্বার ইন ক্রিকেট? ক্যান ইউ অ্যান্সার? আচ্ছা, ফুটবলের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে। আমার এক বন্ধুই ফুটবল বলেছিল, তাকে জিজ্ঞেস করেছিল যে মানে কোন কোন ক্ষেত্রে অফসাইড হবে না ফুটবলে, তুমি বলো, তুমি কোন পজিশনে খেলতে, তুমি ফুটবল খেলতে কি না আদৌ, তোমার ফেভারিট ফুটবলারকে, সে কোন দেশে খেলে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো তোমাকে জেনারেলি কোশ্চেন করে থাকবে, মানে ইউ নিড টু বি ভেরি অনেস্ট। ক্রিকেটের ক্ষেত্রে যেমন নেলসন নাম্বার। রিন্টু, সাইক্লিং থেকে কী প্রশ্ন আসতে পারে আমি বলে দিলাম। লিসনিং টু মিউজিক, বড় কথা, কী ধরনের মিউজিক শোনো, প্লিজ মানে রেস্ট্রিক্ট ইয়োর সেলফ টু আ পার্টিকুলার মিউজিক। মানে ভারতীয় ক্লাসিক্যাল, ধ্রুপদী, বলিউড, হিপহপ, মানে মিউজিকের তো শেষ নেই, বিভিন্ন আফ্রিকান মিউজিক সব হয়, তার তো নিশ্চয়ই তোমার একটা টেস্ট রয়েছে, সেইটাকে স্পেসিফাই করো।
তোমাকে নাহলে যে কোনো জায়গায় আসতে পারে। মাছ ধরা, আচ্ছা যারা মাছ ধরে তাদেরকে ইংলিশে কি বলে বলতে পারবে সৌরভ? যারা মাছ ধরে তাদেরকে ইংলিশে কি বলে? তার একটা টার্ম রয়েছে, খুব সুন্দর ইংলিশ ওয়ার্ড, বিসিএসে বারবার করে রিপিট করে কোশ্চেনটা বলো। ঘুরতে যেতে সবাই ভালোবাসে, ট্যুর ব্লগিং, এখন ঘুরতে যাওয়াটা একটা প্যাশনের মতো। এ জাওয়ানি হ্যাঁ দিওয়ানি দেখার পর সবাই রণবীর কাপুরের মতো হতে চায়, এটা একটা ফ্যাক্ট। ঘুরতে যাওয়াটা সবার হবি, আমারও হবি, কোভিডের জন্য বেরোনো হচ্ছে না। স্যার আমি 6th সেমে, তাহলে তো গ্র্যাজুয়েশনের থেকে কিছু ধরবে না তাই তো? আচ্ছা সৌরভ আবার বলছে, তোমার বয়সটা তুমি জিজ্ঞেস করলে, আবার বলছে গ্র্যাজুয়েশনের থেকে কিছু ধরবে কি ধরবে না, তোমার সাবজেক্ট কি ভাই? তুমি আবার তোমার সাবজেক্টটা মেনশন করো, দেন আমি বলছি কি কোশ্চেন আসতে পারে কি আসতে পারে না। ইংলিশ হলে ধরতে পারে, বানান ধরবে কিছু? স্যার নতুন যেগুলো থানা হয়েছে সেগুলো নাম জিজ্ঞেস করতে পারে কি? যদি তোমার ডিস্ট্রিক্টে কোনো থানা হয়ে থাকে তবে অবশ্যই জিজ্ঞেস করতে পারে। তোমার ডিস্ট্রিক্টে, তোমার এরিয়াতে, তোমার এরিয়ার জুরিসডিকশনে যদি কোনো নতুন থানা হয়ে থাকে জিজ্ঞেস করতে পারে। আদারওয়াইজ এটা না জানারই কথা, তাই অ্যাভয়েডই করবে, এই ধরনের প্রশ্ন জেনারেলি আসে না। আচ্ছা নেলসন নাম্বারটা বলতে পারিনি। অজিত, বি কেয়ারফুল হোয়াইল চুজিং ইউর হবি। ইউ লাইক টু প্লে ক্রিকেট, দ্যাট মিনস ইউ আর অ্যাওয়্যার অ্যাবাউট দ্য সারাউন্ডিংস দ্যাট ইজ হ্যাপেনিং উইদিন ক্রিকেট। যেমন বলতে পারে আইসিসির ফুল ফর্ম কি, আইসিসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে, জিজ্ঞেস করতেই পারে। তো প্রিপেয়ার ইউর সেলফ লাইক দ্যাট অনলি। সৌরভ তোমারটা অ্যাকাউন্টস অনার্স ছিল, আচ্ছা অ্যাকাউন্টস অনার্স ছিল তোমার, এক্ষেত্রে অজিত তোমার অ্যাকাউন্টসে অনার্স ছিল তাই তো? অ্যাকাউন্টস অনার্স থেকে যদি কোনো কমার্সের লোক থাকে তবে করতে পারে, যেমন আমি একদমই অ্যাকাউন্টসের কিছুই বুঝি না, তো তুমি বেঁচে গেলে এক্ষেত্রে, ইউ আর স্কিপড। আচ্ছা অ্যাংলার বলে, ভেরি গুড, একদম অ্যাংলার, এই প্রশ্নটা তবে করতে পারে, মাছ ধরা, এবং মাছ ধরলে পরে ধৈর্য শক্তি বাড়ে, তো সেখান থেকে অন্যদিকে ডাইভার্ট করতেও পারে, এটা মাথায় রেখো তুমি কী ধরনের মাছ ধরো, ঠিক আছে? তোমার এরিয়াতে কোন মাছ পাওয়া যায়, কোন নদী রয়েছে, সেখান থেকে তোমাকে রিভার সিস্টেমও ট্র্যাক করতে পারে। তো বি প্রিপেয়ার উইথ অল কাইন্ড অফ থিংস, তুমি যেভাবে ইন্টারভিউকে চ্যানেলাইজ করবে সেভাবে তোমার ইন্টারভিউ সম্পন্ন হবে। বলিউড, সবুজ, সবুজ বলিউড তোমার খুব পছন্দের, বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে সোনু নিগম আর এই ভূষণ কুমারের চর্চা চলছে, তাই তো? চলছে তো, তো বলিউড থেকে যে কোনো রকম প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বলিউডের মিউজিক নিয়ে। বলো তোমার ফেভারিট সিঙ্গারকে, বলো, তার উপর কোনো কোশ্চেন করে দিতে পারে। বলো তোমার ফেভারিট সিঙ্গারকে বলিউডে, অ্যান্সার করো। বিষ্ণুজিৎ ভৌমিক, তোমাকে কি ডায়েরি লেখা আমার হবি, তুমি ডায়েরি বানানটাকে ঠিক করো ভাই, খুব কষ্ট হচ্ছে দেখে আমার। ডায়েরির বানানটা তুমি জানো? DIARY, তার মানেটা কি জানো? এটা একটা অ্যাব্রিভিয়েশন রয়েছে, ডে আই অলওয়েজ রিমেম্বার ইউ, এটা হলো তার অ্যাব্রিভিয়েশন। বি কেয়ারফুল, জিজ্ঞেস করতেই পারে ডায়েরির অ্যাব্রিভিয়েশন কি, ভেরি কমন। এটা আমার স্যার আমাকে শিখিয়েছিল অনেক আগে, ডায়েরি লেখা, দিনলিপি লেখা, বাংলায় বলে দিনলিপি, আর একটা ওয়ার্ড রোজনামচা, এই ওয়ার্ডগুলো জিজ্ঞেস করতে পারে বাংলায়। কুমার শানু, সবুজ, ভেরি গুড, আমারও খুব কুমার শানুকে ভালো লাগে। কুমার শানুর গিনিস বুক, কুমার শানুর একটা রেকর্ড রয়েছে, কুমার শানু ডে ইউএসএ সেলিব্রেট করে, কোন দিনকে সেলিব্রেট করে জানো? না জানলে এখনই গুগল করো। আনোয়ার শাহিন, স্যার আমার গ্র্যাজুয়েশন পাস আউট ইয়ার 2016, সেক্ষেত্রে আমাকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারে 2016 পর, এত পর কনস্টেবলে দিচ্ছ? ওকে আনোয়ার, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে 2016 তুমি গ্র্যাজুয়েট হচ্ছে, দেন ইউ স্টার্টেড প্রিপেয়ারিং, তুমি প্রিপারেশন শুরু করেছো, প্রিপারেশন নিচ্ছিলে, এখনও প্রিপারেশনে আছো, তুমি লাকিলি কোথাও মানে তোমার ব্যাড লাক যে সিলেক্ট হওনি, তুমি এখন সিলেক্ট হয়েছো, তুমি প্রিপারেশন ফেজে রয়েছো, এটাই মনে রাখবে, এটাই বলবে, আর কিছু বলার নেই। আফটার গ্র্যাজুয়েশন ইউ ওয়ান্টেড টু জয়েন গভর্নমেন্ট সেক্টর অ্যাজ আ গভর্নমেন্ট সার্ভেন্ট, তো দ্যাটস ওয়াই ইউ স্টার্টেড প্রিপেয়ারিং, তোমার হয়নি, ক্লিক করেনি, তাই এটাই, তুমি মাস্টার ডিগ্রি বা হায়ার এডুকেশনে ইন্টারেস্টেড ছিলে না। আমার হবি, শুভজিৎ শাহ, হবি সাইক্লিং, আমি সাইক্লিং নিয়ে আগেও বলেছি যে সাইক্লিং ম্যারাথন কোথায় হয়, আয়োজিত হয়, সেটা কোশ্চেন করতে পারে, প্রতি বছর চেঞ্জ হয়, সেটা লাস্ট কোথায় হয়েছে, একজন বিখ্যাত সাইক্লারের নাম বলো, এগুলোই। গল্প করা, রান্না করা, কুকিং, কুকিং থেকে তো ভেরিয়াস কোশ্চেন, কী ধরনের রান্না করতে পছন্দ করো, কুইজিনের স্কিলে বলো, কী ধরনের রান্না করতে পছন্দ করো? মীর বাকাওয়াল কাকে বলে বলো, এই অ্যান্সার দিতে পারবে? মীর বাকাওয়ালটা কী বলা হয় কুকিংয়ের উপর, মীর বাকাওয়াল কাকে বলা হয়? কুকিংয়ের সঙ্গে খুব ভালো ভালো রিলেটেড, মীর বাকাওয়াল কাকে বলা হয়? কনস্টেবল কেন, এটা তুমি বেটার অ্যান্সার করতে পারবে, তোমার হয়ে আমি থোড়ি না অ্যান্সার করতে পারবো এটা। কনস্টেবল কেন, তুমি বলো, তুমি কেন ফর্ম ফিল আপ করেছিলে? কারণ তোমার একটা সরকারি চাকরি চাই, এর চেয়ে অনেস্ট করে অ্যান্সার নেই। এবং পুলিশে সার্ভ করা মানে উইথ অনেস্টি অ্যান্ড ডিগনিটি, রাস্তায় পুলিশ দেখলে পরে একটা কমন, তুমি ইউনিফর্ম পরে যখন যাচ্ছ, তোমার যে ডিগনিটি থাকবে সেটা সাধারণ 4-5টা কমনারের সঙ্গে কোনো মিল নেই ভাই, এর চেয়ে বড় কোনো কথা হয় না। তোমার উর্দির যে দম সেটা একদমই আলাদা।
আমার রান্না করা স্যার, রান্না করাটা সবাই বলছে, কুইজিনের স্কিলের কথা বলছে, রাহুলও বলছে রান্না করাটা। রান্না করার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন বলেছি, মীর ওয়াকাবল কাকে বলা হয় জানো কি? এখন যেমন ম্যাথ থাকলে কি করতে পারে, ম্যাথ থাকলে অঙ্ক করতে দিতে পারে, পাটিগণিত একদম কাগজে গিয়ে দিয়ে একটা কোশ্চেন করতে পারে, সলভ করতে দিতে পারে, যেটা দেয় জেনারেলি, একদম জেনারেলি দেয় ওটা। কোনো একটা অঙ্ক দিয়ে দিল, তুমি সলভ করো, এটা এটা দেয়, ম্যাথ থাকলে পরে দেয়, পাটিগণিত চেক করতে দেয়। এবার বলছি রান্না করার ক্ষেত্রে মীর ওয়াকাবল, যেটা আমি বললাম, আমি বলে দিই। আজকের দিনে যেমন কুইজিনের স্কেলের ক্ষেত্রে একটা হেড শেফ যে কনসেপ্টটা রয়েছে না বড় বড় 5 স্টার হোটেলগুলোতে, তো মুঘল আমলে মুঘলদের রাজাদের জন্য, সাম্রাজ্যের রাজাদের সম্রাটদের রান্নার জন্য যে হেড কুক থাকতেন তাকে বলা হতো মীর ওয়াকাবল। কুইজিনের স্কিল কিন্তু বিশাল জিনিস, যদি কেউ ইন্টারেস্টেড হয় রান্না বান্নায় তবে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। সো বি কেয়ারফুল, যে কোনো হবি বলো, কোশ্চেন আসতে পারে। শুভজিৎ শাহ বলছে আমার হবি সাইক্লিং। সাইক্লিং নিয়ে আমি 3বার রিপিট করেছি একই কোশ্চেন, যে কী ধরনের কোশ্চেন আসতে পারে। সাইক্লিং ম্যারাথন আয়োজন হয়, ঠিক আছে? সাইক্লিং ম্যারাথন লাস্ট টাইম কোথায় আয়োজন হয়েছে এবং 2জন সাইক্লিস্টের নাম বলো যারা পার্টিসিপেট করে, এবং ইন্ডিয়া থেকে কেউ থাকলে সেটার অ্যান্সার তোমাকে জিজ্ঞেস করতে পারে। এর বেশি কোথাও যাবে না, এই ধরনের অফবিট টপিকে আর কোথাও যাবে না। যাই হোক, এই তো গেল হবির কথা। আর যারা জিজ্ঞেস করছিল একটু আনোয়ার শাহিন যেমন জিজ্ঞেস করেছে আমাকে, 16তে গ্র্যাজুয়েট, তারপর 20তে পরীক্ষা দিচ্ছি, অসুবিধা হবে কিনা? না, অসুবিধা হবে না। আমি গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সিলেক্ট করিনি, আমি তখন থেকেই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই মুহূর্তে আমার সিলেকশন হয়েছে, এবং সেটা আমি কেন করতে চাই, হোয়াই ডাব্লিউবিপি কনস্টেবল, তার কারণ পুলিশের উর্দিতে যে ব্যাপারটা রয়েছে, সম্মানটা রয়েছে সমাজে, সেটা কিন্তু আর কোনো কমনার্স সেই সম্মানটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। স্যার আমি নন বেঙ্গলি, আমাকে কি বেঙ্গলি পেপার পড়তে দিতে পারে কি? আচ্ছা অজিত শর্মা, নন বেঙ্গলির কথাটা বলছো, বাংলা পেপার পড়তে দিতে পারে কি না? ডেফিনেটলি দিতে পারে। এবং তুমি ভাই আরেকটা তোমাকে বলে রাখি এক্সপিরিয়েন্স থেকে, আমার এক দাদা 17 সালে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, মুরলীমোহন আগরওয়াল, ও এখন আলিপুরদুয়ার SDFC আছে, সাব ডিভিশন ফুড কন্ট্রোলার রয়েছে। ও ভালোই বাংলা বলতে পারে, বাংলা লিখতেও পারে, পড়তেও পারে। ওকে যেটা করেছিল, অ্যাটলিস্ট তুমি এটা শিখে নেবে, তোমার নাম, বাবার নাম আর তোমার অ্যাড্রেস, ঠিকানা, সেটাকে বাংলায় লেখা, আর বাংলা পেপার একটু অভ্যাস করো, চেষ্টা করো অভ্যাস করো, পেপার যাতে হেডলাইন শিরোনামগুলো যাতে পড়তে পারো। ভেরি গুড সবুজ, তুমি অ্যান্সারটা করেছো। 31 মার্চ কুমার সানু ডে, ঠিক আছে? এটা US গভর্নমেন্ট স্টার্ট করেছিল, এবং কুমার সানু আরও কিছু রেকর্ড রয়েছে, সেই রেকর্ডের মধ্যে একদিনে সর্বোচ্চ রেকর্ডিং, এটাই। যাই হোক, আচ্ছা স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইম অ্যান্ড হবি? এইম যেটাকে আমি পারসিউ করবো, হবি যেটা আমার লেজার টাইমে আমাকে ডেভেলপমেন্টে, অ্যাজ আ হিউম্যান বিং ডেভেলপমেন্টে সাহায্য করবে। এইম আলাদা জিনিস, এইম আমার লক্ষ্য, আমি এটা হতে চাই, পুলিশ হতে চাই। হবি কখনো পুলিশ হওয়া হতে পারে না, এটাই ডিফারেন্স। এই মুহূর্তে আমার এটাই মনে পড়লো, এক্স্যাক্ট কোনো স্পেসিফিক স্ট্রাকচার্ড অ্যান্সার আমার কাছে নেই। এইম আর হবি এটাই, হবি আমার লেজার টাইমে যেটা আমার মানসিক বিকাশে সাহায্য করে, আর এইম বলতে টার্গেট দ্যাট আই নিড টু অ্যাচিভ। আচ্ছা ভালো, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, সবাই ইন্টারাক্ট করছে, বেশ কোশ্চেন আসছে। আচ্ছা এবার হবি থেকে পার্সোনাল স্পেয়ার গেল, হবি গেল, এবার আসছে সাবজেক্টের ব্যাপারটা আসতে পারে, তোমাদের জিজ্ঞেস করতে হবে। পুলিশের ব্যাপারটা আমি বলে দিয়েছি কী কী আসতে পারে। এবার আরেকটা জায়গা যেখান থেকে কোশ্চেন তোমাকে হিট করে, সেটা হলো এই তোমার সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি পড়াশোনা করেছো, সেই সাবজেক্ট থেকে বিভিন্ন কোশ্চেন তোমাকে করতে পারে, যদি প্যানেলে সেই সাবজেক্টের লোক থাকে। আদারওয়াইজ তোমার পাশের সাবজেক্টে কমন কিছু পড়ে গেলে সেখান থেকেও ধরবে। আর যেটা কোশ্চেন করেই, অঙ্ক অনার্স থাকলে অঙ্ক কিছু করতে দিতে পারে, ইংলিশের যদি কেউ থাকে তবে তাকে কিন্তু কিছু গল্পের নাম জিজ্ঞেস করতে পারে, র্যাপিড ফায়ারের মতো, একের পর এক গল্প তাকে বলে যেতে পারে, এবং সেগুলো কার লেখা এটা জিজ্ঞেস করে। বাংলা অনার্স থাকলেও সাবধান, বাংলায় বিভিন্ন গল্প উপন্যাসের নাম জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর বাকি সাবজেক্টিভ, যার যে সাবজেক্টে অনার্স রয়েছে, রেসপেক্টিভ সাবজেক্টের কোনো ফ্যাকাল্টি যদি চেয়ার না করে ইন্টারভিউ প্যানেলে, তবে সেক্ষেত্রে আমার মনে হয় কোনো রকম সমস্যা পড়বে না, তাকে প্রশ্ন নাও করতে পারে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, আমার এক বন্ধু, আমার কলিগ বন্ধু, সে 17 ব্যাচের BCS, তাকে জিজ্ঞেস করে, ফিজিক্স অনার্স, খড়দা রামকৃষ্ণ মিশনের, তাকে জিজ্ঞেস করেছিল হোয়াই স্নো ইজ হোয়াইট, হাউ ইজ সাউন্ড প্রডিউসড, এই ধরনের কিছু প্রশ্ন করেছিল ফিজিক্সে। তো তোমার সাবজেক্টটা লোক না থাকলে তুমি বেঁচে গেলে, আদারওয়াইজ বি কেয়ারফুল, নিজের সাবজেক্টটা, গ্র্যাজুয়েশন সাবজেক্টটা অবশ্যই ভালো করে দেখে নেবে। প্রায় 1 ঘন্টা হতে চলেছে। আমার হবি, আমার হিস্ট্রি ভালো, মানে রাহুল বলছে আমার হিস্ট্রি ভালো, মানে হিস্ট্রি ইজ আ স্ট্রং পয়েন্ট।
আচ্ছা স্যার, আমার বিবিএ আসলে সব আছে, আর্টস কমার্স সায়েন্স, তো কী করা উচিত আমার? বিবিএতে সব আছে, আর্টস কমার্স সায়েন্স। সৌরভ প্লিজ এলাবোরেট, তোমার কথাটা আমি বুঝতে পারছি না, সরি, তুমি একটু বলো। মানে বিবিএ তো আমি যতদূর জানি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা কম্বাইন্ড স্ট্রিম, সেটাই কি বলতে চাইছো? মানে মিলিয়ে ঝুলিয়ে সব আছে। Which language should I choose for interview? আচ্ছা নির্মল গুরুং, নির্মল, I must suggest you you are no one to choose your language. It is absolutely dependent on the interview panel. Okay, the language you will be asked question, it is the same language that you need to answer. If they start your interview in Bangla, they need to reciprocate with them in Bangla only. So you are not in a position to choose or govern a particular language. It is up to the interview panel. Okay, and there is a strict rule. Thanks to you that you have asked this, you have raised this question. যে ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন সেই ল্যাঙ্গুয়েজে অ্যান্সার। সৌরভ, মিলিয়ে ঝুলে সবাই আমি বুঝতে পেরেছি ওটাই, যেহেতু এটা কম্বাইন্ড স্ট্রিম, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সো প্রবাবলি ইউ আর সেফড। তোমাকে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস খুব কম রয়েছে, তোমাকে কেউ ঘাটাবে না। হায়ারলি কী কী সাবজেক্ট পড়েছে সব জিজ্ঞেস করতে পারে, হাইস্ট অ্যাট বেস্ট এটাই করতে পারে, এর বেশি কিছু ঘাটাবে না অ্যাকাউন্টসে। বা এটাও বলতে পারে এটিও ফিটিও পরীক্ষা দিচ্ছ না কেন অ্যাকাউন্টস পড়ে, অ্যাকাউন্টস তোমার সাবজেক্ট থাকে যদি বিবিএতে, এটিওর পরীক্ষা দিচ্ছ না কেন, এগুলোও জিজ্ঞেস করতে পারে। মানে যেগুলো হয় অডিট অ্যাকাউন্ট সার্ভিস যেগুলো হয় ওয়েস্ট বেঙ্গলে, যেমন কমার্স ব্যাকগ্রাউন্ডের যে পরীক্ষাগুলো থাকে সেগুলো তুমি অ্যাপ্লাই করছো না কেন। সো ইটস অ্যাবসলিউটলি ইয়োর অ্যান্সার, ইয়োর কল, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। হবি কোনটা বললে ভালো হয়? রণজিৎ কুম্ভকার, ইউ হ্যাভ আস্কড মি আ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য স্পেসিফিক হবি দ্যাট ইউ নিড টু মেনশন। হবি তুমি যেটা ফিল করছো সেটাই বলো, তোমার যেটা অ্যাকচুয়াল হবি সেটাই বলো, এটাই বেস্ট হয়। যেমন একজন বলিউড বলেছিল কুমার শানু, ফাইনে কুমার শানুর অ্যান্সারটা পেরে গেছো, ব্যাস এই কোশ্চেনটাই ম্যাক্সিমাম যেতে পারে। কুমার শানুর দুটো ফেভারিট গান বলো, কোন সিনেমায় করেছে, এভরিবডি নোস অ্যাবাউট আশিকি অ্যান্ড অল, সবাই জানে, তো এগুলোই হবে। আরেকটা কোশ্চেন আসতে পারে কুমার শানুর কথা বললে, কুমার শানুর আসল নাম কি, ভালো নাম কি? কে বলতে পারবে দেখি তো কুমার শানুর ভালো নাম কি, অ্যাটলিস্ট সারনেমটা কি পারবে বলতে? এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোনো টপিকে। তো যে স্ফেয়ারগুলো আমি ইন্টারভিউতে আলোচনা করলাম সেগুলো হলো কী কী? ফার্স্টে তোমার টু নো ইয়োর সেলফ, টু নো ইয়োর ডিস্ট্রিক্ট, টু নো ইয়োর স্টেট, এই জায়গাগুলো ক্লিয়ার করো। দেন তোমার পুলিশের ব্যাপারে ডিটেলসটা দেখো, তোমার হবির উপরে একটা ফোকাস করো, আর সাবজেক্ট অফ ইয়োর গ্র্যাজুয়েশন সেখানে তুমি ফোকাস করো। এর বাইরে যে জেনারেল স্টাডিসে তুমি পড়াশোনা করেছো আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো এরিয়া পড়ে থাকবে। প্রভাস গাঙ্গুলি নয়, গাঙ্গুলি ইজ দ্য রাইট টাইটেল। স্যার আমার ফোর্থ সেম ফিজিক্সে, তাহলে কি ফিজিক্স থেকে কোশ্চেন হতে পারে? এক্স্যাক্টলি, ওয়াচিং বাংলা টেলিফিল্ম, একদম বাংলা টেলিফিল্ম। কী টেলিফিল্ম দেখেছো আমাকে অ্যান্সার দাও। তুমি কোন প্ল্যাটফর্ম ওটিটি ইউজ করছো আর কী কী টেলিফিল্ম দেখেছো, কারণ এই মুহূর্তে টেলিফিল্ম কনসেপ্ট কিন্তু বাংলায় নেই। সো বি শিওর অ্যাবাউট ইউর অ্যান্সার। মুভি, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, এদের মধ্যে ডিফারেন্স রয়েছে, সেগুলো নিয়ে তুমি কি জানো? তাহলে আমাকে অ্যান্সার করো। কেদারনাথ ভট্টাচার্য, সবুজ, একদম রাইট অ্যান্সার। আইটিআই ফিটার ট্রেড থেকে কী কোশ্চেন করতে পারে? আইটিআই ফিটার ট্রেড থেকে কোনো কোশ্চেন করতে পারে, তোমাকে একটাই কোশ্চেন করতে পারে, আইটিআই পড়ার পর তুমি সেই সংলগ্ন কোনো পরীক্ষা অ্যাটেন্ড না করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসলে কেন? তোমার সাবজেক্ট থেকে কোনো কোশ্চেন করতে পারবে না, এটা গ্যারেন্টি, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশি নাটক তোমার ভালো লাগে? একদম, আমারও খুব ভালো লাগে। মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী এদের বাংলাদেশি নাটক দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, সেটা বাংলাদেশি নাটক বলছো, সেই টেলিফিল্মের কথা বলছো, ওকে। স্যার আমার ফোর্থ সেম ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে আমি আগেই বললাম তোমাদের কী ধরনের প্রশ্ন আসে। আমার বন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল হাউ সাউন্ড ইজ প্রডিউসড, এরকম করে ট্যাপ করেছে, ট্যাপ করার পর বলছে এই যে সাউন্ডটা প্রডিউস হলো, হাউ ইট ইজ প্রডিউসড, দিস ওয়াজ আ কোয়েশ্চেন টু হিম। আর নেক্সট বার বলছিল হোয়াই স্নো ইজ হোয়াইট, লাইটের চ্যাপ্টারের কোয়েশ্চেন, হোয়াই স্নো ইজ হোয়াইট। এই কোয়েশ্চেনগুলো ফিজিক্সের, আমি ফিজিক্সের নয়, তোমাকে অ্যান্সার দিতে পারবো না, কিন্তু কী লেভেলের প্রশ্ন আসে এটা তোমাকে আমি জানাতে পারলাম। আচ্ছা, বাংলাদেশি নাটকগুলো সবসময় দেখা হয়। বাংলাদেশি নাটক দেখতে ভালোবাসো মানে পশ্চিমবঙ্গেরও নাটক ফাটক, সিনেমা, টেলিফিল্ম, ওয়েব সিরিজগুলো দেখে থাকা হয়তো, সেখান থেকে কোনো সিনেমা নিয়ে কোশ্চেন করতে পারে তোমাকে বাংলায়। প্রিয় পরিচালককে, তার একটা সিনেমার নাম বলো, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোনো সিনেমা তিনি করেছেন কি না, এই ধরনের ব্যাপার।
ইন্টারভিউ দেওয়ার সময় সিভি নিয়ে যেতে হবে কি না, যখন তুমি ইন্টারভিউ দেবে তখন একটা প্রোফর্মা তোমাকে ধরিয়ে দেবে আগে, সেটা ফিল আপ করতে লাগবে, সেই ফিল আপ প্রোফর্মাটা ইন্টারভিউ প্যানেলের হাতেই থাকবে। কম্পনের জন্য হয়, এবার কম্পন থেকে ঢুকে গেল ফিজিক্সে তোমার, এবার কম্পনের সঙ্গে কম্পনের হলো ফ্রিকোয়েন্সি, তার ইকুয়েশন বলো, তার ইউনিট বলো, ঠিক আছে, এই সব দিয়ে ঢুকে যাবে ভেতরে, ওয়েভলেন্থের সঙ্গে ফ্রিকোয়েন্সির সম্পর্ক কি সাউন্ডে, এই ধরনের কোশ্চেন আসতে থাকবে। বিদায় ব্যোমকেশ, জাতিস্বর, কানামাছি, বসু পরিবার, ভেরি গুড, তুমি চারজন বিখ্যাত ডিরেক্টরের মুভি বলেছো, জাতিস্বর, কানামাছি, বিদায় ব্যোমকেশ। আচ্ছা, ব্যোমকেশে ঢুকে গেলে কিন্তু রিস্কি। ব্যোমকেশ বক্সির স্রষ্টাকে, কোন গল্প পড়েছো, কোন গল্প ভালো লাগে, এইভাবে তার গল্পে ঢুকে যেতে পারে, ব্যোমকেশের দিকে চলে যেতে পারে। জাতিস্বর সৃজিত মুখার্জি, তার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মুভির নাম আসতে পারে। কানামাছি রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের নাম, বা তারা কোনো বিখ্যাত সিনেমা যদি থেকে থাকে। বসু পরিবার, এগুলো। আচ্ছা, পশ্চিমবঙ্গেরগুলো দেখে মজা পাই না, সেটা যাই হোক, ওখানে তো আর গল্প করতে যাবে না, তোমাকে যেরকম যদি প্রশ্ন করে, এটা আমি তোমাকে বললাম, পশ্চিমবঙ্গে এখন টেলিফিল্ম হচ্ছেও না ইদানিং, হ্যাঁ, এক সময় হতো 2000-2001-এর দিকে, আজকে যাদের ডিরেক্টর দেখছো তারা টেলিফিল্ম করতো, এক সময় কৌশিক গাঙ্গুলিরা করতো টেলিফিল্ম। ইউনিট হলো হার্জ, ভেরি গুড। স্যার যদি বলে এখনো পর্যন্ত কী কী পরীক্ষা করছে, প্রশ্ন পরীক্ষা হচ্ছে, যদি না দিয়ে থাকে, যদি দিয়ে না পরীক্ষা দিচ্ছ, যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই দিয়ে থাকবে, দিয়ে থাকলে তুই পাস করবে, যদি পাস করে যেতে তবে তাই ইন্টারভিউতে দেখ পেতে না, তো বি কনফিডেন্ট। পরীক্ষা ফেল করেছো, ফেইলিয়ারাই তো সাকসেস হয়। রবার্ট ব্রুস শুড বি ইওর এক্সাম্পল, রবার্ট ব্রুস শুড বি ইওর এক্সাম্পল। এটাতে কী হয়েছে, পরীক্ষা ফেল করেছো তো কি, আজকে পাস করছো তো, এটাই তোমার অ্যাচিভমেন্ট। একদম কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ ভাইব নিয়ে যেতে লাগবে। পাইনি, করিনি, পারিনি, ওগুলো আমার দেখার দরকার নেই, আজকে তো পেরেছি, এটাই আমার টাইম, ব্যাস। একদম। ব্যোমকেশের রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গৌতম ঘোষের একটা সিনেমা বলছি, শঙ্খচিল, দেখেছো? আমি যেটা বললাম পজিটিভ ডিল করবে, আমি চেষ্টা করছিলাম, আমার হচ্ছিল না, হয়তো প্রস্তুতির খামতি ছিল এই মুহূর্তে, তারপর আমি আমার প্রস্তুতি চালিয়ে আমি আজকে এখানে এসেছি, এটাই বলবে। প্রস্তুতির খামতি ছিল, সেটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি। ইট ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট অ্যান্ড অনেস্ট অ্যান্সার। অনেস্টি পেইজ। ফেলুদার প্রতিষ্ঠাতা সত্যজিৎ রায়। ওগুলো বাংলা এসে নাটক বলে, টেলিফিল্ম আলাদা, ওয়েব সিরিজ আলাদা। যাই হোক, নেক্সট আর কোনো প্রশ্ন? এই তো গেল হবি, আর এই জায়গাগুলো তোমাকে ডিল করতে লাগবে, তো এইসব এরিয়া। আর জেনারেল স্টাডিজের কিছু পোর্শন সেখানে তোমাকে করতে হবে। জেনারেল স্টাডিজের বেসিক জায়গাগুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সের ক্ষেত্রে কেমন কোশ্চেন আসতে পারে আমি বলছি। কোভিড-19 থেকে কোশ্চেন কেমন আসতে পারে? স্যানিটাইজার সব জায়গায় চলছে, স্যানিটাইজারের ক্ষেত্রে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে জিজ্ঞেস করতেই পারে। স্যানিটাইজ করতে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে, এটা কমন কোশ্চেন। হ্যাঁ, সবুজ, এইচএসের পর গ্র্যাজুয়েশন করনি, প্রিপারেশন চালিয়েছো? প্রিপারেশন চাইছে এরকম, ওই একই, আমি অ্যান্সার একই আছে। 8 বছর লেগেছে তোমার, প্রথমে বুঝতে অসুবিধা হয়েছে, তুমি ঠিকমতো বুঝতে পারছিলে না কী করে এটা হবে, ঠিক আছে। আর এমনও না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সবসময় হয়েছে পরীক্ষাটা, এটা তোমার কত নম্বর অ্যাটেম্প্ট সেটা বলবে, তুমি নিয়েছিলে, তারপর তুমি আজকে পাস করেছো, তোমার প্রিপারেশন ল্যাগ হচ্ছিলো, তুমি বুঝতে পারছিলে না, সো ইট টুক টাইম, নিতেই পারে, সময় লাগতেই পারে, সময় লাগতেই পারে। সচিন টেন্ডুলকারকে ওয়ার্ল্ড কাপটা লিফট করতে 25 বছর অপেক্ষা করতে হয়েছে ভাই, তোমার তো 8 বছর, চিন্তার কিছু নেই। হবি কি বলা উচিত? আমার মনে হয় কোনো রকম ছলচাতুরি মানে এইসবের দরকার নেই, যেটা অনেস্ট সেটাই হবি দাও। অ্যান্সার পারাটা, আমি আগেই বলেছি, অ্যান্সার পারাটা শেষ কথা না, অনেস্টিটা শেষ কথা। অ্যান্সার পারতেই লাগবে, আমি সব জানবো, এটার কোনো কেউ দাসখত লেখিনি, কাউকে ভালো লাগে বলে আমি তার সমস্ত ডিটেলস জেনে রাখবো, সেটার দরকার নেই। সিভিল ডিফেন্স থেকে তোমার কোশ্চেনটা একটু ক্লিয়ার করো ভাই, আমি বুঝতে পারছি না। সিভিল আর ডিফেন্স দুটোই তো আলাদা, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। হবি ক্রিকেটে বলেছিলাম, নেলসন নাম্বার নিয়ে কিছু বলো। তোমায় কেন আমরা পুলিশে নেব, এটার অ্যান্সার একদম তোমাকে দিতে লাগবে। মেন্টালি স্ট্রেংথ, এটা আমার হবি, মানে এটা আমার হবি তো কখনো হতে পারে না, এটা আমার প্যাশন ছিল পুলিশে আসা। এবং আমি আগেই বললাম, পুলিশের ক্ষেত্রে যেটা থাকে সেটা হলো সম্মান।
উর্দির সম্মান, ইউনিফর্ম, এই ইউনিফর্মটা আমি গায়ে দিয়ে নিজেকে উজাড় করে দেবো সোসাইটির জন্য। সেটা কিন্তু তোমার মুখে বলার দরকার নেই, সেটা তোমার চোখ আত্মবিশ্বাসের ভঙ্গিতে তারা বুঝে নেবে। এটা আর কোনো এক্সপ্লেইন বা এটাকে আরও বেশি মানে দেখা বাড়িয়ে চাড়িয়ে দেখানোর কিছু নেই। আমি চাকরি পরীক্ষা দিচ্ছিলাম, চাকরি পরীক্ষা পদপ্রার্থী, আমার ইচ্ছে ছিল সরকারি চাকরি করা, পরীক্ষায় বসেছি, আমি অনবরত ব্যর্থ হয়েছি। এই আমার সময় এসছে যখন আমি নিজের খামতিগুলো, ভুল ত্রুটিগুলোকে ঢেকে দিয়ে আমি আজকে এখানে এই ইন্টারভিউতে এসে বসেছি। আচ্ছা আচ্ছা, যারা পরে ক্লাস করছে আমি অ্যাড্রেস বাপ্পা হোসেনের আমি অ্যান্সার করছি। বাপ্পা একটু দাঁড়াও। যারা এখন ক্লাস করছে, যারা হয়তো আমাকে, আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম তখন জানিনি, আমি 2016 ব্যাচের বিসিএস WBCS, আমি অ্যাজ আ রেভিনিউ অফিসার মেকলিগঞ্জ ব্লকে কর্মরত। আচ্ছা, বাপ্পা কি বলছে? কিছু কোয়েশ্চেন আনসার জানা না থাকলে কীভাবে না বলবে, একদম স্পষ্ট বলবে, স্যার এই উত্তরটা আমার জানা নেই, এই মুহূর্তে মনে পড়ছে না। হয় এই মুহূর্তে মনে পড়ছে না, না আমার জানা নেই। ভাই, না পারাটাই স্বাভাবিক। তোমাকে আমি 10টা কোশ্চেন করলে 8টা কোশ্চেন পারবে না, সবাই কি সব জানে? এটা খুব সিম্পল জিনিস, তোমার ব্যক্তিত্ব যাচাই হচ্ছে ওখানে। সব প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই, সব প্রশ্ন পারতে লাগবে, এটা দিয়ে ইন্টারভিউ যাচাই হয় না। রাহুল বলছে খুব ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ রাহুল। গোল কি? আনোয়ার শাহিন জিজ্ঞেস করছে যে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার গোল কি, হোয়াট ইজ ইউর গোল, এই মুহূর্তে চাকরি পাওয়াটাই গোল, ডেফিনেটলি গোল। ইট উইল গিভ ইউ আ পার্মানেন্ট সলিউশন টু ইয়ার ব্রেড অ্যান্ড বাটার। এর চেয়ে বড়ো কী হতে পারে? এর জন্যই তো বেঁচে থাকা, লড়াই করা। ডেফিনেটলি এটা আমার গোল, এই মুহূর্তে চাকরি পাওয়া গোল। বাট আই এম ফোকাসিং টুয়ার্ডস বিগার গোলস টু অ্যাচিভ। পুলিশের মধ্যে থেকে, সেটা এসআই হোক বা WEPS হোক, এই ফোকাসটা যেন থাকে, ব্যাস। আচ্ছা, আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আমি তোমাদের যে ইন্টারভিউ সেশনটা মানে নিচ্ছি এখানে, অনেকের নেটওয়ার্ক প্রবলেম বলছে, একটু অসুবিধা হচ্ছে। আশা করি রাহুল আমাদের সঙ্গে আবার কানেক্ট হয়ে যাবে একটু পরেই। যাদের সমস্যা মানে যারা দেখছে তাদেরকে জানিয়ে রাখি যে গতবারও আমি গ্রুমিং সেশনটা করিয়েছিলাম দ্রোণা থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পোস্টে 32 জন সিলেক্ট হয়েছিল। আশা করি কনস্টেবলে তোমরা যারা ভিডিও করছো, এভরিবডি উইল গেট সিলেক্টেড। যদি আমি যে পয়েন্টগুলো বললাম সেই জায়গাগুলো যাচাই করে নিও। অ্যান্ড প্লিজ, আমি বারবার রিকোয়েস্ট করছি, বি ট্রু টু ইয়োর সেলফ। তোমার চোখ দেখেই যাচাই হয়ে যাবে কী আছে না আছে। আচ্ছা, কেউ একটু আগে বলেছিল বলিউড মিউজিক তার খুব প্রিয় হবি, তার হবি বলিউড মিউজিক তার প্রিয় হবি। আমি চোখের কথা বললাম, সেখানে একটা লাইন বলছি, আঁখে ভি হতি হ্যাঁ দিল কি জুবা। বলো তো গানটা কোন সিনেমার এবং কে করেছে? দেখি তোমার বলিউড মিউজিক কতটা ভালো লাগে। স্যানিটাইজার 70% অ্যালকোহল থেকে, বিষ্ণুজিৎ কমন কোশ্চেন এগুলো জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, মোটামুটি আমার বলা শেষ, আমার বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসছে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা করতে পারে এই 5-7 মিনিট, দেন আই উইল ট্রাই টু অ্যাড্রেস দেম ইন্ডিভিজুয়ালি। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করো। ওটা ওটা অভিজিৎ ভট্টাচার্যের গান, হাসিল সিনেমা। নেলসন নাম্বারটা বলে দেন। আচ্ছা, নেলসন নাম্বার হলো যখন ধরো স্কোর 1-1-1 1-1 হয়, তখন এরকম একটা সাইন তারা দেখায়, আম্পায়ার দেখায়, দ্যাট মিনস নেলসন নাম্বার। ওটাকে নেলসন নাম্বার বলা হয় ক্রিকেটের ক্ষেত্রে। এক পা এবং এক হাত উঁচিয়ে ওটা আম্পায়ার নির্দেশ করে 1-1-1, এই স্কোরটাকে ক্রিকেটের ইতিহাসে বলা হয় নেলসন নাম্বার। টেস্ট চলাকালীন দেখতে পাবে এটা। 3 বিঘা করিডোরের ইতিহাসটা বলবেন একটু? 3 বিঘা করিডোর এবং ছিটমহল। আচ্ছা, তোমাকে এখান থেকে, তুমি যদি কুচবিহারের হয়ে থাকো, 3 বিঘা, আমি 3 বিঘার, আমি নিজেই আমার জুরিসডিকশনে পড়ে, 3 বিঘা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত। ঠিক আছে, এটার লেন্থ টোটাল বাংলাদেশ বর্ডার শেয়ার করছে ইন্ডিয়া 4096 কিলোমিটার, তার মধ্যে 2272 কিলোমিটার রয়েছে 3 বিঘা করিডোরে। ফাইন। ইতিহাস বলতে ছিটমহল বিনিময় এনক্লেভ, যেটা নিয়ে এখনও কাজ চলছে। এবং তোমাদের জানিয়ে রাখি, আমি এখন ক্লাসটা নিচ্ছি,
একটা নোট ফর দি টু মেনশন, মানে যখন এনক্লেভ ছিট বিনিময় হয় এবং তাদের যখন রাজ্য সরকারের তরফ থেকে প্রথম জমির কাগজগুলো দেওয়া হয়, পাট্টার জমির কাগজগুলো তাদের হাতে খতিয়ান, খসড়া খতিয়ান তুলে দেওয়া হয়, সেখানে রাজস্ব অধিকারীকে সবকটা কাগজের সাইন আমার রয়েছে। সে কাজটা আমি করেছিলাম। সো ইটস আ কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। সো 3 বিঘার সঙ্গে আমি এতটাই অ্যাটাচ এক্ষেত্রে। সে এনক্লেভের ক্ষেত্রে এনক্লেভ এগ্রিমেন্ট, ইন্ডিয়া বাংলাদেশ বাউন্ডারি এগ্রিমেন্ট কবে হয়েছিল সেটা তোমার জানা দরকার, এবং ওটা 100th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, এই জায়গাগুলোই। এন্ট্রি করে গুড মর্নিং বলবো না নমস্কার জানাবো? আমি আবার বলছি বিষ্ণুজিৎ, তুমি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ নিজেই। কী হবে তোমার ইন্টারভিউ কী করে চ্যানেলাইজ হবে সেটাই করবে। নমস্কার বলে না, গুড মর্নিং বা সুপ্রভাতই বলে জেনারেলি। নমস্কার বলার চেয়ে গুড মর্নিং বা সুপ্রভাতই বলা হয়। প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করে বলতে পারো, ঠিক আছে? তুমি ইঞ্জিনিয়ারিং করে পুলিশে কেন, ওইটা বেস্ট অ্যান্সার কী দেওয়া উচিত? রঞ্জিত বলছে তুমি ইঞ্জিনিয়ারিং করে পুলিশে কেন? রঞ্জিত, তোমার কোন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং করেছিলে? এন্ট্রি করে জয় হিন্দ বলা যাবে, একদম তোমার উপর ডিপেন্ড করছে। জয় হিন্দ থেকে নেতাজি সেলিব্রেশনে ঢুকে যদি আবার ইতিহাসে প্রশ্ন করে, তুমি যদি সামলাতে পারো দেন ডেফিনেটলি বলো। কুচবিহার 3 বিঘা করিডোর, 2272 কিলোমিটার। দিস ইজ দ্য লেন্থ অফ দ্যাট বাউন্ডারি। কুচবিহার, নির্মল, answer is কুচবিহার, that I have mentioned here now. Ranjit, what is the stream of engineering? You have completed your engineering, and despite of being an engineer, you are appearing for West Bengal Police Constable. এটা তোমার কোয়েশ্চেন কেন? দ্য অ্যান্সার ইজ মানে তুমি এটা অ্যান্সার এভাবে দিতে পারো, স্যার অ্যাকচুয়ালি পুলিশে আসাটাই আমার লক্ষ্য ছিল। আই ডিড ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং করেছি ঠিকই, কিন্তু আমার পুলিশে আসাই লক্ষ্য ছিল। আই এম প্রিপেয়ারিং ফর WBPS অর SI, বাট এক্ষেত্রে আমার SI সিলেকশন হয়নি, আমি কনস্টেবল ইন্টারভিউ দিচ্ছি। হোপফুলি আই উইল মেক ইট ফ্রম হিয়ার অনলি। এভাবে তুমি এটাকে চ্যানেলাইজ করতে পারো। মেকানিক্যাল ছিল, তোমাকে এটা জিজ্ঞেস করবে ডেফিনেটলি, ভাই বি প্রিপেয়ার। তোমাকে জিজ্ঞেস করবে যে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ট্রেড, বিভিন্ন জব ছেড়ে তুমি কেন পুলিশে দিলে, এটা কিন্তু বি প্রিপেয়ার। তোমাকে এটা জিজ্ঞেস করবে কিন্তু যখনই তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবে। ইঞ্জিনিয়ার থাকলেও সাইবার ক্রাইমে যেতে পারে। ভাই সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইবার ক্রাইমে কী করে যাবে আমার জানা নেই। ওটা ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, মানে এরাই বোধহয় সাইবার ক্রাইম ব্যাপারটা দেখে প্রবাবলি। আর ওভাবে যাওয়া যায় না সাইবার ক্রাইমে কিন্তু। আচ্ছা, ভেরি গুড। ড্রেস আপের ব্যাপারে যদি কিছু বলেন। ড্রেস আপ জেনারেলি যেটা আমাকে বলা হয়েছিল, আমি যেটা করেছিলাম, সাদা শার্ট কালো প্যান্ট, এর বিকল্প হয় না। সাদা শার্ট পুরো একদম ইস্ত্রি করা, পাট করা সাদা শার্ট, কালো প্যান্ট, পাতিয়ে আছড়ানো চুল এবং ক্লিন শেভ। হয় ক্লিন শেভ, আর যারা মোচ রাখো তারা গোফটা রাখবে, দাড়ি কেটে দেবে, দাড়ি থাকবে না, এটাই। আচ্ছা, আমার মনে হয় আর তেমন কারো কোনো কোশ্চেন নেই। অনেক কোশ্চেন হয়েছে, আমি আবার আসবো শনিবার দিন হয়তো, তো তখন না হয় বাকি কোশ্চেনগুলো করা যাবে। আচ্ছা, ছাই কালার ফর্মাল প্যান্ট আছে, জেনারেলি কম্বিনেশনটা রাখবে লাইট শার্ট ডিপ প্যান্ট, তো সেটাই সাদা শার্ট কালো প্যান্ট। ছাই কালারের প্যান্টটা তুমি পরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু শার্টটা প্রেফার করো লাইট কালারের শার্ট পরার, যেটা সাদা হোক, হালকা আকাশি হোক, ঠিক আছে, যেটাই হয় না কেন, হোক না কেন। তাহলে আমি কুইকলি তোমাদের প্রত্যেকেরই প্রায় কোশ্চেন আমি অ্যান্সার করার চেষ্টা করি যতটা সম্ভব। তো আমি এখানে আমার একবার কুইকলি রিক্যাপিচুলেট করছি কোন কোন এরিয়াতে তোমরা প্রিপারেশনটা নেবে। ফার্স্ট, টু নো ইয়োর সেলফ, তোমার ডিস্ট্রিক্ট, টু নো ইয়োর ডিস্ট্রিক্ট, টু নো ইয়োর স্টেট, এই 3টে এরিয়া তুমি ভালো করে কভার করবে। দেন চলে যাবে তোমার হবিকে একটা স্পেশাল প্রেফারেন্স দেবে। দেন চলে আসবে পুলিশ ডিপার্টমেন্ট, তোমার যে চাকরিটা যাচ্ছ সেখান থেকে তোমার হায়ারার্কি কী হতে পারে, তোমার প্রমোশন অ্যাসপেক্ট কী রয়েছে, এবং কী বেসিক কোশ্চেন যেগুলো বললাম সেগুলো তুমি একটু পড়াশোনা করবে, কলকাতা পুলিশ নিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমার নিয়ে। দেন চলে আসবে ল অ্যান্ড অর্ডার, এগুলো একটু পড়াশোনা করলে। দেন চলে আসবে হচ্ছে তোমার হবির পর কলকাতা পুলিশ। দেন চলে আসবে হচ্ছে তোমার সাবজেক্ট অফ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, UG PG লেভেল সাবজেক্ট নিয়ে ডিল করবে, একটু পড়াশোনা করতে লাগবে। দেন জেনারেল স্টাডিজ পার্টে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির বেসিক কোয়েশ্চেন। তারপর তারপর চলে আসছে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা জায়গা রয়েছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পেপারটা ভালো করে ফলো করতে লাগবে। আর যেহেতু এখন কোভিড-19 তারপর হচ্ছে তোমার স্যানিটাইজার, যেটা জিজ্ঞেস করতেই পারে কত পার্সেন্ট অ্যালকোহল থেকে স্যানিটাইজ করার জন্য, এই ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে GSCA। তো আপাতত আমার মনে হয় এই পার্টগুলোতে তোমরা যদি ফোকাস করো
আর কোনো অসুবিধা হবে না। ইন্টারভিউর জন্য ইউল বি ওয়েল প্রিপেয়ার্ড। এরপর আমি সেশন আবার অর্গানাইজ করব, তখন তোমরা যদি জয়েন করো দেখতে পারো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আই উইল ডেফিনেটলি ট্রেস ইউ। ওকে, তো আমার মনে হয় আজকে উই শুড কল ইট আ ডে নাও। সবাইকে আশা করি হেল্প করতে পেরেছি, এবং কারো কোনো সমস্যা হলে আমি নেক্সট সেশনে যখন আসবো তখন আবার দেখা হবে। থ্যাংক ইউ অল, অ্যান্ড এগেইন অল দ্য বেস্ট। কিপ প্রিপেয়ারিং yourself the areas I have mentioned here. Okay, thank you all.